Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। পেরু, আন্দেস পর্বতমালা। রাত গভীর। আন্দেস পর্বতের পাদদেশে ছোট্ট একটা গ্রাম, ভিলকাবাম্বা। পাহাড়ের কোলে বসতি গড়া এই গ্রামটিতে সাধারণত রাত নামলেই নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু আজ রাতটা অন্যরকম। মাটি কাঁপছে। গ্রামের প্রবীণ যাজক সান্তিয়াগো মোরালেস গভীর রাতে জেগে ওঠেন। বাতাস ভারী, আকাশে পূর্ণ চাঁদ। তিনি ঘর থেকে বের হয়ে চারিদিকে তাকান। পাহাড়ের ওপারে কোথাও যেন মৃদু আলো জ্বলছে, আর মাটির নিচ থেকে আসছে একটা অদ্ভুত গুঞ্জন। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে। গ্রামের ছোট ছোট কুড়ে ঘরগুলো যেন দুলে ওঠে। পাথরের তৈরি একটা মন্দির একটা অংশ ধসে পড়ে সাথে সাথে। লোকজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। একটা নারী কণ্ঠের চিৎকার। যাজক সান্তিয়াগো তড়িঘড়ি করে গ্রামের কেন্দ্রের দিকে দৌড়লেন। সেখানে গ্রামের প্রধান ডিয়েগো র্যামিরেস ইতিমধ্যেই দাঁড়িয়ে। ডিয়েগো আতঙ্কিত কণ্ঠে বলল, এটা আবার শুরু হলো সান্তিয়াগো। গত এক সপ্তাহে 3 বার হলো, 3 টাইমস। সান্তিয়াগো মাথা নাড়িয়ে বললেন, এটা সাধারণ ভূমিকম্প নয় ডিয়েগো। পাহাড়ের উপর অদ্ভুত আলো দেখেছি, কিছু একটা অমঙ্গল হচ্ছে। কি আজে বাজে বলছো তুমি? কেউ নিশ্চয়ই কোনো রকমের পরীক্ষা চালাচ্ছে। না ডিয়েগো, আমি ভয় পাচ্ছি। হয়তো ইনকা দেবতার অভিশাপ আবার জেগে উঠেছে। ডিয়েগো কিছু বলার আগেই আরেকটা তীব্র কম্পন শুরু হলো। দূরের এক পাহাড়ের চূড়া থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করেছে। গ্রামের মানুষজন চিৎকার করে পালাতে শুরু করেছে। এবার অনিষ্ট কিছু একটা ঘটবেই। কলকাতা, ভারত। সকালবেলা কলকাতার গলি ধরে ধোঁয়া ওঠা চায়ের দোকানের পাশ দিয়ে হাঁটছিল প্রলয়। সাংবাদিকতার পেশায় অভ্যস্ত এই যুবক আজ একটু বেশি অস্থির বোধ করছিল। হাতে ছিল নোটবুক, যেখানে নতুন কোনো রোমাঞ্চকর রহস্যের খোঁজ লেখার মতো কিছু ছিল না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ প্রলয় বাবু। অপরিচিত এক কণ্ঠস্বর, ভারী, একটু কাঁপা কাঁপা গলা। বলুন, কে বলছেন? আমি অধ্যাপক অনিরুদ্ধ সেন বলছি। আপনার সঙ্গে একটা জরুরি বিষয়ে দেখা করা দরকার। বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু আপনি কি প্রাগ স্ট্রিটের গ্র্যান্ড ক্যাফেতে একবার আসতে পারবেন? প্রলয়ের কপালে ভাঁজ পড়ল। অধ্যাপক অনিরুদ্ধ সেন বিখ্যাত পুরাতত্ত্ববিদ, বহু পুরনো ইতিহাসের খোঁজ করছেন, কিন্তু হঠাৎ করে তার সঙ্গে দেখা করার কি প্রয়োজন? ফোনটা রিসিভ করল প্রলয়। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। গ্র্যান্ড ক্যাফে, পার্ক স্ট্রিট। ক্যাফের কোণের একটা টেবিলে বসেছিলেন অধ্যাপক। চোখে মোটা ফ্রেমের চশমা। টেবিলে রাখা ছিল একটা পুরনো খাম। প্রলয় পৌঁছতেই তিনি উদ্বিগ্ন মুখে বললেন, আপনি একাই এসেছেন তো? প্রলয় চেয়ারে বসে বলল, হ্যাঁ, কিন্তু বিষয়টা কি? অধ্যাপক চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ শুনছে না। তারপর খামটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই চিঠিটা দেখুন। এটি 1897 সালে এক ব্রিটিশ অভিযাত্রী লিখেছিলেন।
যিনি মাচু পিচুতে গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। প্রলয় খামের ভেতর থেকে পাণ্ডুলিপির মতো হলদেটে কাগজ বের করল। চিঠির প্রথম লাইনটা ছিল, যদি কেউ এখনো এটি খুঁজে পায় তবে জানবেন মাচু পিছু শুধুই এক নগরী নয়, এটি একটি অভিশপ্ত রহস্যের ধারক। প্রলয়ের চোখ কপালে উঠে গেল। এটা কোথা থেকে পেলেন? পেরুর এক বৃদ্ধ পুরাতত্ত্ববিদ এটি আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন সম্প্রতি সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমি চাই তুমি আর রুদ্র এই রহস্যের পেছনে যাও। কলকাতার গ্র্যান্ড ক্যাফের ভেতর তখন থমথমে পরিবেশ। অধ্যাপক অনিরুদ্ধ সেনের মুখটা উদ্বেগে শক্ত হয়ে আছে, আর প্রলয় টেবিলে রাখা সেই শতাব্দী প্রাচীন চিঠিটা শক্ত করে ধরে আছে। ঠিক তখনই বাইরে এসে থামল একটা কালো মোটর বাইক। একজন দীর্ঘদেহী ব্যক্তি কালো কোট পরে ধীর পায়ে ক্যাফের দিকে এগিয়ে আসছে। প্রলয়ের ভেতরে রোমাঞ্চের একটা স্রোত বয়ে গেল। এই রহস্য আরও গভীরে কিছু লুকিয়ে রেখেছে। কে ওরা? ফিসফিস করে জিজ্ঞাসা করল প্রলয়। অধ্যাপক তার কোটের ভেতর থেকে একটা ছোট্ট চামড়ার নোটবুক বার করে বললেন, এই গুপ্ত সংঘের নাম লা সুপ্রা। স্প্যানিশ ভাষায় যার অর্থ হলো ছায়া, মানে শ্যাডো। এরা ইনকা সভ্যতার রহস্যময় অভিশাপ নিয়ে কাজ করছে। কেউ জানে না এদের আসল উদ্দেশ্য কি। প্রলয়ের চোখ কপালে উঠে গেল। আপনি বলছেন একটা গুপ্ত সংঘ ইনকাদের অভিশাপ নিয়ে গবেষণা করছে, কিন্তু কেন? ইনকাদের বিশ্বাস ছিল মাচু পিছুর এক গোপন শক্তি আছে। এই শক্তিকে কেউ যদি জাগিয়ে তোলে তাহলে গোটা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। লা সোমরা সেই শক্তির নিয়ন্ত্রণ চায়। ঠিক তখনই ক্যাফের দরজা খোলার আওয়াজ হল। কালো কোট পরা লোকটি ভেতরে ঢুকে চারপাশটা দেখল একবার, তারপর ধীর পায়ে এগিয়ে এলো। অধ্যাপক অনিরুদ্ধ সেন, লোকটি ঠান্ডা গলায় বলল। অধ্যাপকের চোখ সংকীর্ণ হয়ে এলো। আপনি কে? আপনি? আমরা জানি আপনার কাছে এমন কিছু আছে যেটা আমাদের দরকার। আপনাকে শেষবারের মতো অনুরোধ এবং সাবধান দুটোই করছি। খামটি দিয়ে লোকটি চলে গেল। প্রলয় খেয়াল করল লোকটির আঙুলে একটা কালো অঙ্কিত সাপের উল্কি আছে। অধ্যাপক ইতস্তত করে খামটা খুললেন। ভেতরে একটা ছোট্ট কার্ড, তাতে শুধু একটা লাইন লেখা, তোমার সময় শেষ। অধ্যাপক কেঁপে উঠলেন। ওরা ওরা আমাদের সতর্ক বার্তা পাঠাচ্ছে। প্রলয় দ্রুত বাইরে তাকালো, কিন্তু বাইকের পাশ থেকে আরো দুজন লোক তাদের দিকে নজর রাখছে। আমরা কি বিপদে পড়েছি? না প্রলয়, আমরা শুধু বিপদের সামনে দাঁড়িয়ে আছি। ক্যাফের ভেতরটা তখনও জনাকীর্ণ, কিন্তু প্রলয়, অধ্যাপক অনিরুদ্ধ সেন এবং বাইরের কালো কোট পরা রহস্যময় লোকটির মধ্যে উত্তেজনার একটা অদৃশ্য তরঙ্গ বয়ে চলেছে। টেবিলে রাখা সতর্ক বার্তাটি বারবার প্রলয়ের চোখের সামনে ভাসছিল, তোমার সময় শেষ। ওরা আমাদের অনুসরণ করছে প্রলয়, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। অধ্যাপক, এই লোকগুলোর পরিচয় আপনি জানেন? ওরা সেই লা সোমরার সদস্য, গুপ্ত সংঘের ছায়া কাজ করা কিছু ভয়ঙ্কর মানুষ, যারা ইনকাদের হারানো শক্তির খোঁজে আছে। ওরা জানে আমার কাছে তথ্য আছে, আর এখন আমিও জানি। ঠিক তাই, আর সেই কারণেই তুমি আর রুদ্র এখন বিপদের মধ্যে, বড় বিপদ। ততক্ষণে ক্যাফের ভেতরে আরেকজন কালো কোট পরা লোক ধীর পায়ে তাদের টেবিলের দিকে এগিয়ে আসছিল। চলো চলো, এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। অধ্যাপক দ্রুত উঠে দাঁড়ালেন। প্রলয় চিঠিটা পকেটে ঢুকিয়ে অধ্যাপকের সঙ্গে বেরিয়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই লোকটা সামনে এসে দাঁড়ালো। তোমরা কোথাও যেতে পারবে না, ঠান্ডা কণ্ঠে বলল সে। প্রলয় মুহূর্তে লোকটার চোখের দিকে তাকালো। ভয়ের ছায়া নেই, বরং একরকম আত্মবিশ্বাস আর হুমকি মিশে আছে। আমরা শুধু একটা ক্যাফেতে বসে কথা বলছিলাম, আপনার সমস্যা কি? লোকটা হাসল ধীরে, কিন্তু চোখে কোনো উষ্ণতা নেই। তোমাদের মতো কৌতূহলী মানুষরা বেশি দিন টিকে থাকতে পারে না।
বিশেষ করে তারা যখন ভুল জায়গায় নাক গলায়। আমরা কোথায় যাব, কি জানবো, সেটা ঠিক করার অধিকার তোমার নেই। লোকটা মাথা নিচু করে আবার হাসল। তারপর পকেট থেকে একটা মোবাইল ফোন বের করে স্ক্রিনে শুধু একটা শব্দ ভেসে উঠল। ঠিক তখন ক্যাফের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দুটো লোক হঠাৎ ভেতরে ঢুকে এলো। দৌড়ো, দৌড়ো! অধ্যাপক চিৎকার করে উঠলেন। প্রলয় সঙ্গে সঙ্গে অধ্যাপকের হাত ধরে অন্য একটা দরজার দিকে দৌড় দিল। লোকগুলো তাদের পথ আটকাতে ছুটে এলো, কিন্তু ক্যাফের মানুষের চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে ওরা বিভ্রান্ত হয়ে গেল। প্রলয় আর অধ্যাপক দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বাইকের পাশে দাঁড়িয়ে থাকা গুপ্ত সংঘের আরেক সদস্য তখনই তাদের দিকে ছুটে এলো। ওরা যেন পালাতে না পারে। প্রলয় দেখল লোকটা কোমরের কাছে কিছু একটা তুলতে যাচ্ছে, পিস্তল। অধ্যাপক চেঁচিয়ে বললেন, গলির ভেতর দৌড়ো, গলির ভেতর! প্রলয় মুহূর্তের জন্য দ্বিধা করল না, দ্রুত পাশের গলির দিকে ছুটল। পেছনে গুপ্ত সংঘের সদস্যদের দৌড়ানোর শব্দ শোনা যাচ্ছিল। অন্ধকার গলির ভেতরে প্রবেশ করতেই অধ্যাপক ফিসফিস করে বললেন, আমাদের এখনই লুকোতে হবে। একটা পুরনো বইয়ের দোকানের ভেতরে ঢুকে গেল ওরা। দোকানদার অবাক হয়ে তাকালো, কিন্তু অধ্যাপক চোখে ইঙ্গিত করতেই সে মাথা নাড়িয়ে ভিতরের একটা ছোট কক্ষ দেখিয়ে দিল। দুজনে দম নিতে নিতে সেখানে ঢুকলো। প্রলয় ফিসফিস করে বলল, ওরা যদি আমাদের হদিশ পেয়ে যায়, তাহলে বুঝে দেখো এই রহস্যের শুরুটা কতটা বিপজ্জনক। অন্ধকার গলির ভেতরে সেই পুরনো বইয়ের দোকানে বসে হাঁপাচ্ছিলেন অধ্যাপক অনিরুদ্ধ সেন এবং প্রলয়। মাত্র কয়েক মুহূর্ত আগেই তারা গুপ্ত সংঘের লা সুমাব্রার সদস্যদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ছাপার অক্ষরের গন্ধ ভেসে আসছিল। চারপাশে ধুলো জমা পুরনো বইয়ের সারি। দোকানের মালিক, এক বৃদ্ধ ব্যক্তি, ধীরে ধীরে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন। ফিসফিস করে বললেন, আপনারা এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকুন, ওরা চলে গেলে তারপর বের হবেন। প্রলয় আর অধ্যাপক মাথা নেড়ে সম্মতি দিল। একটু দম নিয়ে প্রলয় পকেট থেকে সেই পুরনো চিঠিটা বের করে অধ্যাপককে দিল। এই চিঠিটা প্রলয়, এটার ভেতরেই আছে সেই রহস্য যা আমাদের মাঝু পিছুতে নিয়ে যেতে পারে। প্রলয় অবাক হয়ে চিঠির হলদেটে কাগজের দিকে তাকালো। কিন্তু এখানে তো কোনো মানচিত্র নেই। সব রহস্য খোলা চোখে ধরা পড়ে না ব্রাদার। তিনি চিঠিটা তুলে ধরে কাগজের কিনারা ধরে আলতোভাবে ছিঁড়লেন। মুহূর্তের মধ্যেই ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটা পাতলা কাগজ, একটা ক্ষুদ্র মানচিত্র। প্রলয় চোখ বিস্ফারিত। এটা তো হ্যাঁ, এটাই মাচু পিছুর হারানো সেই মানচিত্র। মানচিত্রটি খুব পুরনো, তার উপর হাতে আঁকা কয়েকটা রহস্যময় চিহ্ন, একটা সূর্য, একটি পাহাড় এবং একটি ত্রিভুজের মতো কিছু প্রতীক। প্রলয় গভীর দৃষ্টিতে মানচিত্রটা পর্যবেক্ষণ করল। এটা কি সত্যি আমাদের ঠিক পথে নিয়ে যাবে? অধ্যাপক মাথা নাড়লেন। এটা 1 শতাব্দীরও বেশি পুরনো। ব্রিটিশ অভিযাত্রী আলফ্রেড ডেভিসন এটি নিজের হাতে এঁকেছিলেন যখন তিনি মাচু পিছুর গোপন জায়গা খুঁজে পেয়েছিলেন, কিন্তু তিনিও আর ফিরে আসেননি। তাহলে তিনি কোথায় হারিয়ে গেলেন? এটাই তো রহস্য, এবং সেই রহস্য ভেদ করার জন্যই আমাদের পেরুতে যেতে হবে। ঠিক তখনই বাইরে একটা আওয়াজ শোনা গেল, জুতোর শব্দ। প্রলয় মুহূর্তের মধ্যেই দোকানের জানলার দিকে তাকালো। 3টে কালো কোট পরা লোক রাস্তায় দাঁড়িয়ে চারপাশে লক্ষ্য করছে। ওরা এখনো খুঁজছে। ফিসফিস করে উঠল অধ্যাপক। প্রলয় মানচিত্রটাকে ভাঁজ করে তার পকেটে ঢুকিয়ে ফেলল। আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠিক সময়ের জন্য অপেক্ষা করো, আমরা পালাবো ওদের চোখ এড়িয়ে। বাইরে গুপ্ত সংঘের সদস্যরা আরও এগিয়ে এলো। বাতাসে অজানা উত্তেজনার গন্ধ। প্রলয় অনুভব করল সেই মানচিত্র কেবল কাগজ নয়, এটা একটা ভয়ঙ্কর রহস্যের চাবিকাঠি, এবং সেই রহস্যের পথ মাচু পিছুর দিকে নিয়ে যাচ্ছে। কলকাতা বিমানবন্দর, রাত 12:30। চারপাশের আলো ঝিমিয়ে এসেছে, তবু ব্যস্ততার অভাব নেই। বিশাল টার্মিনালের ভেতর দিয়ে দ্রুত হেঁটে চলেছে প্রলয় আর রুদ্র। রুদ্র কিছুটা বিরক্ত মুখেই বলল, তুই নিশ্চিত তো? এত তাড়াহুড়ো করে পেরু যাওয়াটা কি ঠিক হচ্ছে? আমাদের হাতের সময় খুব কম, রুদ্র। অধ্যাপক বলেছেন লা সুমাব্রা আমাদের গতিবিধি লক্ষ্য করছে। আমরা যত তাড়াতাড়ি পেরু পৌঁছবো ততই ভালো। দেখ, কিন্তু আমরা তো কিছুই জানি না, ও পেরু গিয়ে যাব কোথায়? প্রলয় ব্যাগ থেকে পুরনো মানচিত্রটা বের করল।
এই মানচিত্রটা আমাদের পথ দেখাবে। রুদ্র মানচিত্রের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল একটা। জানিস তো, এটা ঠিক যেন ওই হারিয়ে যাওয়া গুপ্তধন খোঁজার মতো। আর বেশিরভাগ সময় কিন্তু এরকম অভিযানে গেলে ফেরা যায় না। তাহলে তুই কি ফিরে যেতে চাস? না, তোকে একা ছাড়তে পারবো নাকি? চ অ্যাডভেঞ্চারের জন্য রেডি হই। লেটস গো ব্রাদার। তারা চেক ইন করার জন্য লাইনে দাঁড়ানোর সময় প্রলয় খেয়াল করল কয়েক সারি পেছনে একটা অপরিচিত মুখ। একজন কালো কোট পরা লোক, চোয়াল চওড়া, চোখে গাঢ় দৃষ্টি। রুদ্র, পেছনে তাকাস না, আমাদের অনুসরণ করা হচ্ছে। রুদ্র বুঝতে পেরে মাথা নিচু করে ফিস করল। লাস উমরা? হ্যাঁ, সম্ভবত। আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক তখনই ঘোষণায় বলা হলো দিল্লি থেকে লিমা হয়ে কুস্কো যাবার ফ্লাইটের বোর্ডিং শুরু হচ্ছে। প্রলয় আর রুদ্র দ্রুত এগিয়ে গিয়ে বোর্ডিং পাস দিল, কিন্তু যখন বিমানে ওঠার জন্য লাইন ধরল তখনই পেছন থেকে চাপা গলায় কেউ ডাকল, মিস্টার প্রলয়। প্রলয় ঘুরে দাঁড়ালো। সেই কালো কোট পরা লোকটা। তুমি কে? আমি শুধু সাবধান করতে এসেছি। এই ফ্লাইটে উঠলে তোমাদের যাত্রা শেষ যাত্রা হবে পেরুতেই, তবে জীবিত নয়। ভাই, আমরা কিন্তু সহজে ভয় পাই না। তুমি যা বলার সংক্ষেপে বলো। লাস উমরা তোমাদের ওয়াচ করছে। পেরুতে পা রাখার আগেই তোমাদের থামিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের আটকাচ্ছ না কেন? কারণ আমরা চাই তোমরা নিজেরাই পেরুতে গিয়ে ফাঁদে পড়ো। এই বলে সে ধীর পায়ে চলে গেল। রুদ্র কানের কাছে ফিসফিস করে বলল, এই, আমরা কি সত্যি এই ফ্লাইটে উঠছি? প্রলয় এক মুহূর্ত চিন্তা করল, তারপর দৃঢ়ভাবে বলল, অবশ্যই। এবার তো আরো বেশি করে যেতেই হবে। তারা দ্রুত বিমানে উঠে পড়ল, আর শুরু হলো মাচু পিচুর অভিশাপের পথে এক ভয়ঙ্কর যাত্রা। লিমা, পেরু, রাত 11:45। দীর্ঘ ফ্লাইট শেষে প্রলয় আর রুদ্র যখন লিমা বিমানবন্দরে নামল তখন চারপাশে ব্যস্ততা কিছুটা কমে এসেছে। বিশাল টার্মিনালের আলো ঝলমল করছে, কিন্তু তাদের মনে অজানা এক অস্বস্তি কাজ করছিল। এবার কোথায় যাব? কথাটা জিজ্ঞেস করল রুদ্র ব্যাগটা কাঁধে তুলে নিতে নিতে। প্রলয় পকেট থেকে ছোট্ট একটা কাগজ বের করল, যেখানে অধ্যাপক অনিরুদ্ধ সেন পেরুর এক বন্ধুর ঠিকানা লিখে দিয়েছিলেন। অধ্যাপক বলেছিলেন আমাদের এক স্থানীয় পুরাতত্ত্ববিদের সঙ্গে দেখা করতে হবে, মিগুয়েল ফার্নান্দেজ। উনি নাকি আমাদের সাহায্য করতে পারেন। বেশ, তাহলে একটা ট্যাক্সি ডাকি নাকি? তারা বিমানবন্দরের বাইরে বের হতেই ঠান্ডা হাওয়া তাদের মুখে লাগলো। তবে এর মধ্যেই প্রলয় চোখে পড়ল একটু দূরেই কালো পোশাক পরা দুজন লোক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। দেখ রুদ্র, দেখে মনে হচ্ছে আমরা নজরদারিতে আছি। ফিসফিস করে কথাটা বলল প্রলয়। এই প্রলয়, তোর মনে হচ্ছে নাকি সত্যিই আমাদেরকে ফলো করছে? ঠিক তখনই কালো পোশাকের একজন দ্রুত মোবাইলে কিছু টাইপ করল এবং তাদের দিকে তাকিয়ে কিছু বলল। প্রলয় দ্রুত রুদ্রর হাত চেপে ধরে বলল, ওরা আমাদের ফলো করছে নিশ্চিত। চল, ভিড়ের মধ্যে মিশে যাই। দুজন তাড়াতাড়ি হাঁটা শুরু করল। ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই একজন মাঝবয়সী লোক সামনে এসে বলল, আপনারাই কি ইন্ডিয়ান? প্রলয় আর রুদ্র দুজনেই সতর্ক হয়ে গেল। আপনি কে? আমার নাম কার্লোস। মিগুয়েল ফার্নান্দেজ আমাকে পাঠিয়েছে তোমাদের নিতে, কিন্তু এই মুহূর্তে আমরা বিপদে আছি। গাড়িতে উঠে পড়ো, কুইক! প্রলয় আর রুদ্র একে অপরের দিকে তাকালো। পেছনে সেই কালো পোশাকের লোকগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। চলো জলদি। তারা প্রায় ছুটে গিয়ে গাড়িতে উঠল এবং মুহূর্তের মধ্যে গাড়ি লিমার আঁকা বাঁকা রাস্তা ধরে ছুটে চলল। পিছনে গুপ্তচরদের গাড়ি তাদের ধাওয়া করছে। আমাজনের গভীর জঙ্গল, পেরু, রাত 1:30। প্রলয় আর রুদ্রের জিপটা কাদামাটির সরু পথ ধরে ছুটে চলছিল। গাইড কার্লোস গাড়ি চালাচ্ছিলেন, তার পেছনে ধাওয়া করছিল লাস উমরার গুপ্তচরেরা। এই, ওরা তো এখনো পিছু নিয়েছে। জানলার বাইরে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল রুদ্র। প্রলয় দাঁতে দাঁত চেপে বলল, তো সহজে পিছু ছাড়বে না। কার্লোস, কোনো উপায় আছে? কার্লোস দ্রুত রাস্তা পর্যবেক্ষণ করে বললেন, উপায় একটা আছে। দেখো, আমাদের সামনে যে নদীটা আছে ওখানে ওরা আমাদের গাড়ি নিয়ে ধাওয়া করতে পারবে না। জিপটা আরেকটু এগিয়ে নদীর কিনারায় এসে থামল। কার্লোস বললেন, এবার আমাদের নৌকা নিতে হবে, কিন্তু
আমাদের হাতে একদম সময় নেই, খুব তাড়াতাড়ি করতে হবে। তারা গাড়ি ছেড়ে ছোট একটা কাঠের নৌকায় উঠল। পেছন থেকে গুপ্তচরের গাড়ির আলো ঝলমল করছে। গুপ্তচরেরা চেঁচিয়ে উঠল, ধরো ওদের। কার্লোস দ্রুত বৈঠা চালিয়ে বললেন, আমরা যদি একবার নদী পার হয়ে জঙ্গলে ঢুকতে পারি, ওরা কিন্তু আমাদের আর খুঁজে পাবে না। নৌকাটা মাঝ নদীতে আসার পর গুপ্তচরেরা বন্দুক বের করল। ওরা মনে হচ্ছে গুলি চালাবে। সতর্ক হল রুদ্র। প্রলয় তাড়াতাড়ি মাথা নিচু করল। ঠিক তখনই কিছু একটা জলে পড়ার শব্দ হলো। রুদ্র সতর্ক হয়ে বলল, এটা কি? হঠাৎ নদীর জল ভয়ঙ্করভাবে নড়তে শুরু করল। কার্লোস আতঙ্কিত গলায় বললেন, আমরা একটা সমস্যায় পড়েছি। হঠাৎই জল থেকে বিশাল এক অ্যানাকোন্ডা লাফিয়ে উঠল। ও গড, সাবধান! অ্যানাকোন্ডাটা একটা গুপ্তচরের উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে ক্রমশ পেঁচিয়ে ধরতে লাগলো। লোকটা বেশিক্ষণ চিৎকার করতে পারল না। সে জলের নিচে হারিয়ে গেল মুহূর্তের মধ্যে। গুপ্তচরেরা হতভম্ব। কার্লোস সুযোগ বুঝে দ্রুত নৌকা চালিয়ে দিল, আর তারা নিরাপদে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতরে একটা নির্জন জায়গায় নৌকা থামাল। চারিদিকে কেবল গাছের ছায়া আর অদ্ভুত প্রাণীদের ডাক। রুদ্র বলল, এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন? প্রলয় চারিদিকে তাকিয়ে বলল, এখনো অনেক বিপদ আসবে, আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক তখনই গাছের পেছন থেকে একটা অন্ধকার ছায়া নড়ে উঠল। আমাজনের গভীর জঙ্গল। রাত 2:45। গভীর জঙ্গলের ভেতরে তীব্র সতর্কতা নিয়ে এগিয়ে চলছিল প্রলয়, রুদ্র আর তাদের গাইড কার্লোস। নদী পার হওয়ার পর তারা বুঝতে পেরেছিল লাস উমরার গুপ্তচরেরা সহজে পিছু ছাড়বে না। রুদ্র সতর্ক চোখে চারপাশ দেখছিল। আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ আছে। এটা আমাজন। এখানে কেবল মানুষই শিকারী নয়, আরো অনেক আছে। সাবধানে থেকো। প্রলয় নীরবে মাথা নাড়ল, কিন্তু তার মন অস্থির হয়ে উঠেছিল। ওখানে কিছুটা নড়ছে। তারা সবাই দ্রুত একটা গাছের আড়ালে লুকোলো। ওরা তো দ্রুত আমাদের খুঁজে পেল। ওরা পেরুর গভীর জঙ্গলে দীর্ঘদিন ধরে কাজ করেছে। প্রত্যেকটা পথ ওরা জানে। এখন আমাদের উচিত এখান থেকেও সরে পড়া। তারা আস্তে আস্তে পিছু হতে শুরু করল, কিন্তু হঠাৎই রুদ্রের পা পিছলে একটা ঝোপের মধ্যে পড়ে গেল। আওয়াজ শুনে শত্রুরা সতর্ক হয়ে উঠল। ওরা ওখানেই আছে। এক মুহূর্ত নষ্ট না করে প্রলয় আর কার্লোস রুদ্রকে টেনে তুলল এবং দৌড়ল। পেছনে ছুটে আসতে থাকলো গুপ্ত সংঘের সদস্যরা। ওরা বন্দুক বের করছে। গভীর রাতে আমাজনের জঙ্গল বারবার গুলির আওয়াজে কেঁপে উঠতে লাগলো। নিচু হও, নিচু হও, নিচু হয়ে দৌড়াও। ঠিক তখনই তিনজনই একসঙ্গে একটা গর্তে পড়ে গেল। মাটির নিচে একটা সরু পথ দিয়ে নিচের দিকে নামতে থাকলো ওরা ক্রমশ। ওপর থেকে শত্রুদের চিৎকার শোনা গেল, কিন্তু তিনজনই মুহূর্তের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। মাটির নিচে অন্ধকার গুহার ভেতর রাত 3:15। তারা গর্তের নিচে মাটিতে আছড়ে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তেমন চোট লাগলো না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে ভেসে আসছে জলের আওয়াজ। প্রলয় হাত দিয়ে মাটি ছুঁয়ে বলল, এটা কি জায়গা? কার্লোস চোখ বড় বড় করে বলল, ও গড, আমরা হয়তো কোনো একটা প্রাচীন ইনকা গুহায় এসে পড়েছি। রুদ্র টর্চ জ্বালিয়ে দেখল দেওয়ালে নানা প্রতীক আঁকা। এক জায়গায় বড় করে খোদাই করা একটা চিহ্ন, একজন দেবতার মুখ, চোখে জ্বলন্ত সূর্য। প্রলয় দৌড়ে গিয়ে সেটার সামনে দাঁড়ালো। এটা কি হতে পারে? এটা হলো সূর্যদেব ইন্তির প্রতীক। ইনকাদের বিশ্বাস ছিল যে সূর্যদেব একটি গোপন শক্তির ধারক। রুদ্র হঠাৎ দেওয়ালটা স্পর্শ করতেই একটা অংশ ভেতরে দেবে গেল। হঠাৎই একটা গুপ্ত দরজা খুলে গেল। ভেতরে দেখা গেল একটা প্রাচীন পাথরের ফলক, যার গায়ে রহস্যময় অক্ষরে কিছু লেখা। কার্লোস ধীরে ধীরে শব্দগুলো পড়ল। যে অন্ধকারের সন্ধান করে সে নিজেই নিজের আলো হারায়। মানে? আমার মনে হয় এটা একটা সতর্ক বার্তা। আমরা কোনো একটা অভিশপ্ত জায়গায় খুব কাছাকাছি চলে এসেছি। প্রলয় পাথরের ফলকটা স্পর্শ করতেই চারপাশ কেঁপে উঠল হঠাৎ। আমরা হয়তো এমন কিছু একটা খুলে ফেলেছি যা হয়তো বন্ধ থাকাই উচিত ছিল। ঠিক তখনই গুহার ভেতর থেকে একটা গভীর গর্জন শোনা গেল।
আমাজনের গুপ্ত গুহা। রাত 3:30। চারিদিকে কালো ধোঁয়ার মতো অন্ধকার। পাথরের দেওয়ালগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। গুহার ভেতরে গম্ভীর একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, যেন শতাব্দী পুরনো বাতাস আটকে রয়েছে। প্রলয়, রুদ্র আর কার্লোস ধীরে ধীরে পাথরের ফলকের দিকে এগিয়ে গেল। ফলকের গায়ে খোদাই করা অক্ষরগুলো অদ্ভুতভাবে ঝলসে উঠল, যেন নিজে থেকেই প্রাণ ফিরে পেল। প্রলয় হাতের টর্চটা ধরে বলল, এটা কি ভাষা? কার্লোস ফলকের সামনে হাঁটু গেড়ে বসে বলল, এটা কাচুয়া বা রুনাসিমি ভাষায় লেখা, ইনকাদের প্রাচীন লিপি। অনেক পুরনো ভবিষ্যৎবাণী কিন্তু এই ভাষাতেই লেখা হয়েছে। এতে কি লেখা আছে? কার্লোস গভীর মনোযোগ দিয়ে লিপির পাঠোদ্ধার করতে লাগল। কিছুক্ষণ পর ধীর গলায় বলল, যদি সূর্যের পাথর ছিনিয়ে নেওয়া হয় তবে দেবতাদের ক্রোধে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আগুনের নদী, কম্পন আর অন্ধকার গ্রাস করবে মানব জাতিকে। সূর্যের পাথর সেটা কি? ইনকাদের বিশ্বাস ছিল যে মাচু পিচ্ছুর এই গোপন ঘরের ভেতরে সূর্যের দেবতার একটা লুকানো পাথর আছে। এটা শুধু একটা রত্ন নয়, বরং একটা রহস্যময় শক্তির উৎস। তাহলে যদি কেউ এই পাথরটা হাতিয়ে নেয় তাহলে কি সত্যি কোনো বিপর্যয় নেমে আসবে? ইনকাদের মতে এই পাথরটাই তাদের সভ্যতার রক্ষা কবচ। কেউ যদি এর ক্ষমতার ব্যবহার করে তাহলে প্রকৃতি রেগে গিয়ে ধ্বংস আনবে ডেকে। আর লাসুমব্রা যদি সত্যি পাথরটা খুঁজে পায়, তাহলে তারা শুধু ইনকাদের নয়, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর এক বিপদ হয়ে উঠবে। গুহার গম্ভীর বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। হঠাৎ করেই দূর থেকে একটা গর্জন শোনা গেল, যেন কিছু একটা জেগে উঠেছে। আমাদের দেরি করা ঠিক হবে না, আমাদের মাচু পিছুর পথে রওনা হতে হবে। তার আগে লাসুমব্রা যদি পাথর পেয়ে যায় তবে আমরাই হব ধ্বংসের সাক্ষী। আমাজনের গভীর জঙ্গল। সকাল 10:30। সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু সূর্যের আলো এখনও আমাজনের বিশাল গাছপালার মধ্যে দিয়ে এসে পৌঁছয়নি। চারিদিকটা স্যাঁতসেঁতে। গাছের ডালের ফাঁক দিয়ে মাঝে মধ্যে কিছু ছোট বানর লাফিয়ে যাচ্ছে। প্রলয়, রুদ্র আর তাদের গাইড কার্লোস ঘন গাছের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একসময় একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো। তাদের সামনে বিশাল এক ধ্বংসপ্রাপ্ত শহরের অবশিষ্টাংশ। দেওয়ালির অংশবিশেষ এখনও টিকে আছে। মাটির নিচে চাপা পড়ে আছে ভাঙা মন্দিরের কিছু চূড়া। এটা কি জায়গা? কার্লোস মাটিতে হাঁটু গেড়ে বসে একখণ্ড পাথর হাতে নিল। ধুলোর আস্তরণ সরিয়ে দেখল তাতে কিছু খোদাই করা প্রতীক রয়েছে। এটা হলো ভিলকাবাম্বা, ইনকাদের এক হারানো শহর। এই শহরটাই একসময় ইনকা যোদ্ধাদের একটা শেষ আশ্রয়স্থল ছিল। কিন্তু তোমরা তো জানোই, স্প্যানিশরা যখন এখানে আক্রমণ করেছিল তারা এই শহর পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে এটা সেই শহর যেখানে শেষ ইনকা সম্রাট আতাহুয়ালপা লুকিয়েছিলেন। ইয়েস, কিংবদন্তি বলে যে ইনকাদের গুপ্তধনের কিছু অংশ এখানেই ছিল, কিন্তু স্প্যানিশদের হাতে ধরা পড়ার আগে তারা সেই ধনসম্পদ কোথাও একটা লুকিয়ে ফেলে। ইনফ্যাক্ট কেউ জানে না সেটা কোথায়। রুদ্র ধীরে ধীরে শহরের মাঝখানে একটা ভাঙা চত্বরের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে সে থমকে দাঁড়ালো। প্রলয়, এটা দেখ। প্রলয় দ্রুত ওর পাশে গিয়ে দাঁড়ালো। মাটিতে অর্ধেক চাপা পড়ে থাকা একটা বিশাল পাথরের ফলক দেখা যাচ্ছিল, যার উপর ইনকা চিহ্ন খোদাই করা। প্রলয় হাত দিয়ে ধুলো পরিষ্কার করতেই ফলকের গায়ে কিছু লেখা ফুটে উঠল। সূর্যের পথ যারা অনুসরণ করবে তাদের জন্য এই শহর একমাত্র প্রবেশদ্বার। এর মানে কি? কার্লোস ফলকের উপর হাত বোলাতে বোলাতে বলল, আমার ধারণা মাচু পিচ্ছুর আসল প্রবেশদ্বার এখানেই কোথাও একটা লুকিয়ে আছে। তাহলে লাসুমব্রাও এটা জানে, আর ওরা যদি আমাদের আগে পৌঁছে যায় তাহলে আমরা সবাই বিপদের মুখে পড়ব। আমাদের যত দ্রুত সম্ভব এগোতে হবে। ঠিক তখনই পেছন থেকে শুকনো পাতার উপর কারো পায়ের শব্দ শোনা গেল। ভিলকাবাম্বা, ইনকাদের হারানো শহর। বিকেল 3:15।
প্রলয়, রুদ্র আর কার্লোস ধ্বংসপ্রাপ্ত ইনকা শহরের ভেতর দাঁড়িয়েছিল। চারিদিকে বিশাল পাথরের ধ্বংসাবশেষ ছড়িয়ে, যেন শত শত বছর আগে এখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন অতীতের ইতিহাস আজও আটকে আছে। এত বড় একটা শহর, অথচ এখানে কোনো মানুষজন নেই। শুধু মানুষ না, কোনো প্রাণীরও অস্তিত্ব নেই, পাখির ডাক পর্যন্ত নেই। এটা অস্বাভাবিক নয়। কার্লোস সামনের দিকে এগিয়ে গিয়ে একটা পাথরের স্তম্ভের সামনে দাঁড়ালো। পাথরটি প্রায় 10 ফুট উঁচু, গায়ে খোদাই করা অদ্ভুত সব প্রতীক, একটি সূর্য, একটি চোখ আর কিছু জটিল জ্যামিতিক চিহ্ন। এই প্রতীকগুলো তো আমি আগে কখনো দেখিনি। প্রলয় পাথরের দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে স্পর্শ করল। চিহ্নগুলো স্পর্শ করতে তখনই গা শিউরে ওঠা একটা অনুভূতি হলো। কিরে, কি হলো? প্রলয় হাত সরিয়ে নিয়ে বলল, আমি জানি না, কিন্তু এই পাথরটা স্পর্শ করতেই মনে হলো যেন কিছু একটা আমাদের দেখছে। তুই একটু বেশি সিনেমা দেখে নিয়েছিস। ঠিক তখনই পাথরের স্তম্ভের নিচে ছোট্ট একটা ফাটল থেকে কালো রঙের একটা তরল বেরিয়ে এলো। ওটা কি? কার্লোস দ্রুত হাঁটু গেড়ে বসে তরলটা পরীক্ষা করল, চোখে বিস্ময়। এটা তো রক্তের মতো দেখতে। প্রলয়ের শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। পাথরের লেখাগুলোর দিকে তাকিয়ে পড়ার চেষ্টা করল। এই প্রতীকগুলো বলছে যে ঘুমন্ত দেবতাকে জাগাবে সে নিজেই অভিশপ্ত হয়ে যাবে। এর মানে কি এনাকে জাগানো ভুল হলো? এটা ইনকাদের প্রাচীন সতর্কবার্তা। আমার মনে হচ্ছে লা সুমব্রা ঠিক এইখানেই কিছু একটা খুঁজছে। আমরা যদি ওদের আগে রহস্য ভেদ না করতে পারি, তবে কিন্তু ভয়ানক কিছু একটা করতে পারে। ঠিক তখনই পেছনে শুকনো পাতায় আরও একবার পায়ের শব্দ। আমরা এখানে একা নেই। ভিলকাবাম্বা, ইনকাদের হারানো শহর। রাত 9:45। চাঁদের আলো ধ্বংসপ্রাপ্ত শহরের পাথরের গায়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি করছিল। শহর জুড়ে যেন এক ভয়ানক নিস্তব্ধতা। বাতাসও থমকে গেছে, কোথাও কোনো প্রাণীর শব্দ নেই। প্রলয়, রুদ্র আর কার্লোস স্তম্ভের খোদাই করা প্রতীকগুলো পরীক্ষা করছিল, যখন পেছনে শুকনো পাতার উপর আবার পায়ের শব্দ হলো। আমরা এখানে একা নেই। রুদ্র দ্রুত তার টর্চটা জ্বালিয়ে পেছনে তাকালো। দূরে অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তি যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কে ওখানে? কোনো উত্তর এলো না। প্রলয় মাটি থেকে একটা ছোট পাথর তুলে ছায়াটার দিকে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তিটি অদৃশ্য হলো, যেন কখনো ছিলই না। এটা কি হলো? দেখো, আমার মনে হয় আমরা এমন কারোর একটা নজরদারিতে আছি যে আমাদের চাইতে অনেক অনেক বেশি জানে। ঠিক তখনই তাদের চারপাশে ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এলো 4-5 জন লোক, সবাই কালো পোশাকে ঢাকা, মুখে মুখোশ। লা সুমাব্রা। তাদের একজন সামনে এসে দাঁড়ালো, তার চোখ জল জল করছিল চাঁদের আলোয়। তোমরা এত দূর চলে এসেছো, কিন্তু এই শহরের রহস্য বুঝতে পারবে না। রুদ্র এক পা এগিয়ে গিয়ে বলল, তাহলে সেটা বোঝানোর দায়িত্ব কি তোমরা নিয়েছো? তোমাদের জানা উচিত ছিল, কিছু রহস্য জানার জন্য নয়, কিছু দরজা খুললেই বিপদ আসে। তাহলে তোমরা কেন এখানে? তোমরাও কি সেই বিপদ চাও? লোকটি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমরা এখানে শক্তির খোঁজে এসেছি, সেই শক্তি যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। ওরা সূর্যের পাথর খুঁজছে, আর তাই ওরা আমাদের থামাতে চাইছে। ঠিক তখনই লা সুমরার এক সদস্য কোমরের কাছ থেকে একটা ছুরি বের করলো এবং দ্রুত আক্রমণ করলো রুদ্রের দিকে। রুদ্র এক পাশে লাফ দিয়ে আঘাতে আনালো। প্রলয় দ্রুত একটা লম্বা কাঠের টুকরো তুলে শত্রুর দিকে ছুঁড়ে মারল। চারিদিকে ধুলো উড়ে গেল। মুহূর্তের মধ্যে শুরু হলো এক তীব্র সংঘর্ষ। কার্লোস গর্জে উঠল, দৌড়াও দৌড়াও, ওরা অনেক বেশি সংখ্যায় আছে, দৌড়াও! প্রলয়, রুদ্র আর কার্লোস দ্রুত পাশের গলির দিকে ছুটল। শত্রুরা পিছু নিল। প্রলয় হাঁপাতে হাঁপাতে বলল, আমরা যদি শহরের বাইরে যেতে না পারি তাহলে ওরা আমাদের ধরে ফেলবে। আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে। ঠিক তখনই কার্লোস একটা সরু রাস্তা দেখালো। ওই গলিটা, ওটা শহরের একেবারে বাইরে যাওয়ার রাস্তা। দ্রুত ওই পথে ঘুরল তারা। পিছনে শত্রুটা চিৎকার করে উঠল, ওদের যেতে দিও না।
ঠিক তখনই মাটির নিচে হঠাৎ কোনো ফাঁপা জায়গায় পা পড়ায় প্রলয় আর রুদ্র ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল গড়িয়ে। কার্লোস চিৎকার করে উঠল, ওদের ধরো! কিন্তু ততক্ষণে তারা অন্ধকারে তলিয়ে গেছে। ভিলকাবাম্বার ধ্বংসপ্রাপ্ত শহরের নিচে রাত 2:30। প্রলয় আর রুদ্র এক অন্ধকার সুড়ঙ্গে পড়ে গিয়েছিল। বাতাস ভারী আর ঠান্ডা, যেন শতাব্দী প্রাচীন ধুলোস্তর জমে আছে এখানে। গায়ে ব্যথা নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল তারা। উপর থেকে কার্লোসের গলা ভেসে এলো, তোমরা ঠিক আছো তো? রুদ্র গা ঝাড়া দিয়ে বলল, বেঁচে আছি, কিন্তু কোথায় এসে পড়েছি তা তো জানি না। প্রলয় পকেট থেকে টর্চটা বের করল। আলো জ্বালাতেই দেওয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক চিহ্নগুলো চোখে পড়ল। কঙ্কালের অবয়ব, সূর্যের প্রতীক, আর একদল মানুষের ছবি, যারা হাঁটু গেড়ে বসে আছে, যেন কোনো কিছু প্রার্থনা করছে। এই জায়গাটা মনে হচ্ছে ইনকাদের কোনো গোপন কামরা। রুদ্র চারিদিকে তাকিয়ে বলল, কিন্তু এটা এতদিন ধরে বন্ধ ছিল কেন? হঠাৎ চারিদিকে একটা অদ্ভুত গুঞ্জন শুরু হলো, যেন বাতাসের মধ্যে কেউ ফিসফিস করে কথা বলছে। তোমরা এখানে কেন এসেছো? প্রলয় আর রুদ্র দুজনই একসঙ্গে থমকে গেল। এটা কে বলল? প্রলয়ের গলা শুকিয়ে এলো। রুদ্র টর্চের আলো এদিক ওদিক ঘোরালো, কিন্তু কিচ্ছু দেখা গেল না। এটা বাতাসের শব্দ হতে পারে না। ঠিক তখনই দূরে গুহার ভেতর থেকে মৃদু আওয়াজ এলো, আমাদের জাগিয়ে তোলো না। প্রলয়ের শ্বাস রুদ্ধ হয়ে এলো। রুদ্র ধীরে ধীরে বলল, প্রলয়, আমরা এখানে একা নেই। এক মুহূর্তের জন্য চারপাশে ঘন অন্ধকার হয়ে এলো। পালাও! কার্লোস উপরে দাঁড়িয়ে চিৎকার করল। রুদ্র আর প্রলয় দৌড় দিল। পিছনে গম্ভীর গর্জন, যেন শত শত বছর ধরে আটকে থাকা কোনো কিছু মুক্ত হতে চাইছে। তারা দ্রুত এক সরু সুড়ঙ্গ ধরে ছুটল, আর ঠিক তখনই সামনে একটা পাথরের দরজা দেখা গেল। ওটা পার হলেই আমরা বের হতে পারবো বলে মনে হয়। রুদ্র দরজাটা ধাক্কা দিতেই সেটা খচমচ শব্দ করে খুলে গেল। তো দরজা পার হতেই তারা থমকে গেল। ভিলকাবাম্বার গুপ্ত সুড়ঙ্গ, রাত 3:15। প্রলয় আর রুদ্র দরজা পার হতেই থমকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, হাতে লম্বা লাঠি, তার শরীরে ঝুলে থাকা পুরনো পোশাক। টর্চের আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার দৃষ্টি ছিল ঠান্ডা, গভীর আর অলৌকিকভাবে শক্তিশালী। গম্ভীর কণ্ঠে বলল ছায়ামূর্তি। প্রলয় সাহস করে বলল, আমরা সত্যের খোঁজে এসেছি। রুদ্র আরেকটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই তুমি কে? লোকটি ধীরে ধীরে টর্চের আলোয় সামনে এলো। দেখা গেল সে একজন বৃদ্ধ ইনকা পুরোহিত। গায়ের পোশাক শতাব্দী পুরনো, চোখ দুটো ছিল তীক্ষ্ণ আর অভিজ্ঞতায় ভরা। তোমরা সত্যের খোঁজে এসেছো? তাহলে তোমাদের জানা উচিত, সত্য সব সময় মুক্তি দেয় না, কখনো কখনো তা ধ্বংস ডেকে আনে। প্রলয় এবার নিশ্চিত হল এই ব্যক্তি কেবল একজন সাধারণ পাহারাদার নয়। তার জানা আছে বহু হারানো রহস্য, যা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। আমরা জানতে চাই ইনকাদের হারানো ধনভাণ্ডারের কথা। বৃদ্ধ পুরোহিত এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর হাত দিয়ে পাশে দেওয়াল স্পর্শ করল। মুহূর্তেই একটা গোপন দরজা খসে পড়ল। পেছনে দেখা গেল বিশাল একটি দেওয়াল চিত্র। দেওয়াল চিত্রে আঁকা ছিল একটি সুবিশাল শহর, যার প্রাচীরগুলো ছিল সোনায় মোড়া। সেখানে এক বিশাল মন্দিরের শীর্ষে একটা সোনার সূর্য ঝলসে উঠছিল। এটাই ইনকাদের হারানো নগরী, পাইতিতি। পাইতিতি? ইনকাদের গোপন নগরী, যা কখনো কেউ খুঁজে পায়নি? হ্যাঁ, এই শহর এক সময় বাস্তব ছিল। ইনকা সম্রাট আতাহুয়াপাল যখন বুঝতে পারলেন
স্প্যানিশরা আমাদের ধ্বংস করতে চায়, তখন তিনি আমাদের সমস্ত ধনভাণ্ডার নিয়ে এই শহরে লুকিয়ে ফেললেন। তাহলে এই নগরী সত্যি ছিল? হ্যাঁ, এবং সেটার অস্তিত্ব এখনো আছে। রুদ্র মুগ্ধ হয়ে দেওয়াল চিত্রের দিকে তাকালো, যেখানে সোনার নগরীর প্রবেশ পথ দেখানো ছিল। কিন্তু এত বছরেও কেউ এই পাইতিতি খুঁজে পেল না কেন? কারণ এটিকে সুরক্ষিত রাখতে এক অভিশাপ দেওয়া হয়েছিল। যারা এই শহরের সন্ধান করবে তারা হয় মৃত্যুর মুখে পড়বে, না হয় পথ হারাবে চিরতরে। প্রলয় পাথরের উপর হাত রাখল, মনে হাজারটা প্রশ্ন। এটাই লাচুমাবরা খুঁজছে, তাই না? তারা মনে করে এই শহরের ভেতরে সূর্যের পাথর আছে, একটি প্রাচীন শক্তির উৎস, যা পুরো পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। তাহলে আমাদের দ্রুত সেখানে পৌঁছতে হবে, লা সোমব্রার আগেই। বৃদ্ধ পুরোহিত এবার তাদের দিকে তাকালো, চোখের গভীরে যেন হাজার বছরের জ্ঞান জমা হয়ে আছে। তোমাদের পথ কঠিন হবে, কিন্তু যদি সত্যি সাহস থাকে তবে এই পথ অনুসরণ করো। বলেই সে একটি পুরনো চামড়ার মানচিত্র বের করে প্রলয়ের হাতে দিল। প্রলয় সেটার দিকে তাকিয়ে বলল, তাহলে পাইতিতি এখন আমাদের সামনে। ঠিক তখনই সুড়ঙ্গের উপরে পায়ের শব্দ শোনা গেল। ওরা চলে এসেছে। পথ খুঁজতে থাকো, আমি ওদের বাধা দেব। প্রলয় আর রুদ্র কোনো দ্বিধা না করেই গুপ্ত পথ ধরে পাইতিতির দিকে যাত্রা শুরু করল। ভিলকাবাম্বার গুপ্ত সুড়ঙ্গ, রাত 3:15। প্রলয় আর রুদ্র দরজা পার হতেই থমকে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, হাতে লম্বা লাঠি, মাথায় ধাতব মুকুট, তার শরীরে ঝুলে থাকা পুরনো পোশাক। টর্চের আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার দৃষ্টি ছিল ঠান্ডা, গভীর আর অলৌকিকভাবে শক্তিশালী। তোমরা এখানে এসছো কেন? গম্ভীর কণ্ঠে বলল ছায়ামূর্তি। প্রলয় সাহস করে বলল, আমরা সত্যের খোঁজে এসেছি। রুদ্র আরেকটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এই তুমি কে? লোকটি ধীরে ধীরে টর্চের আলোয় সামনে এলো। দেখা গেল সে একজন বৃদ্ধ ইনকা পুরোহিত। গায়ের পোশাক শতাব্দী পুরনো, চোখ দুটো ছিল তীক্ষ্ণ আর অভিজ্ঞতায় ভরা। তোমরা সত্যের খোঁজে এসেছো? তাহলে তোমাদের জানা উচিত, সত্য সব সময় মুক্তি দেয় না, কখনো কখনো তা ধ্বংস ডেকে আনে। প্রলয় এবার নিশ্চিত হল এ ব্যক্তি কেবল একজন সাধারণ পাহারাদার নয়। তার জানা আছে বহু হারানো রহস্য, যা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। আমরা জানতে চাই ইনকাদের হারানো ধনভাণ্ডারের কথা। বৃদ্ধ পুরোহিত এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর হাত দিয়ে পাশে দেওয়াল স্পর্শ করল। মুহূর্তেই একটা গোপন দরজা খসে পড়ল। পেছনে দেখা গেল বিশাল একটি দেওয়াল চিত্র। দেওয়াল চিত্রে আঁকা ছিল একটি সুবিশাল শহর, যার প্রাচীরগুলো ছিল সোনায় মোড়া। সেখানে এক বিশাল মন্দিরের শীর্ষে একটা সোনার সূর্য ঝলসে উঠছিল। এটাই ইনকাদের হারানো নগরী, পাইতিতি। পাইতিতি ইনকাদের গোপন নগরী, যা কখনো কেউ খুঁজে পায়নি। এই শহর এক সময় বাস্তব ছিল। ইনকা সম্রাট আতাহুয়াপাল যখন বুঝতে পারলেন স্প্যানিশরা আমাদের ধ্বংস করতে চায়, তখন তিনি আমাদের সমস্ত ধনভাণ্ডার নিয়ে এই শহরে লুকিয়ে ফেললেন। তাহলে এই নগরী সত্যি ছিল? হ্যাঁ, এবং সেটার অস্তিত্ব এখনো আছে। রুদ্র মুগ্ধ হয়ে দেওয়াল চিত্রের দিকে তাকালো, যেখানে সোনার নগরীর প্রবেশ পথ দেখানো ছিল। কিন্তু এত বছরেও কেউ এই পাইতিতি খুঁজে পেল না কেন? কারণ এটিকে সুরক্ষিত রাখতে এক অভিশাপ দেওয়া হয়েছিল। যারা এই শহরের সন্ধান করবে তারা হয় মৃত্যু
মৃত্যুর মুখে পড়বে, না হয় পথ হারাবে চিরতরে। প্রলয় পাথরের উপর হাত রাখল, মনে হাজারটা প্রশ্ন। এটাই লাচু মাপরা খুঁজছে, তাই না? তারা মনে করে এই শহরের ভেতরে সূর্যের পাথর আছে, একটি প্রাচীন শক্তির উৎস, যা যা পুরো পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। তাহলে আমাদের দ্রুত সেখানে পৌঁছতে হবে, লা সোমরার আগেই। বৃদ্ধ পুরোহিত এবার তাদের দিকে তাকালো, চোখের গভীরে যেন হাজার বছরের জ্ঞান জমা হয়ে আছে। তোমাদের পথ কঠিন হবে, কিন্তু যদি সত্যি সাহস থাকে তবে এই পথ অনুসরণ করো। বলেই সে একটি পুরনো চামড়ার মানচিত্র বের করে প্রলয়ের হাতে দিল। প্রলয় সেটার দিকে তাকিয়ে বলল, তাহলে পাইতিতি এখন আমাদের সামনে। ঠিক তখনই সুরঙ্গের উপরে পায়ের শব্দ শোনা গেল। ওরা চলে এসেছে। পথ খুঁজতে থাকো, আমি ওদের বাধা দেব। প্রলয় আর রুদ্র কোনো দ্বিধা না করেই গুপ্ত পথ ধরে পাইতিতির দিকে যাত্রা শুরু করল। আমাজনের গভীর সুড়ঙ্গ, রাত 4:15। প্রলয় আর রুদ্র দ্রুত পাথরের সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। হাতের মানচিত্রটি ছিল পাইতিতির পথে একমাত্র দিক নির্দেশ। উপরে শত্রুদের পায়ের শব্দ ক্রমশ ঘুরে যাচ্ছিল, কিন্তু তারা জানত সময় খুব কম। আমরা কি সত্যি পাইতিতির পথে এগোচ্ছি? প্রলয় টর্চের আলোয় মানচিত্রটি পরীক্ষা করল। মানচিত্র বলছে আমাদের সামনে একটা গোপন চেম্বার থাকবে, সেটার ভেতরে একটা প্রবেশ পথ আছে, যা পাইতিতির আসল রাস্তা খুলে দেবে। কার্লোস একটু পেছনে ছিল, সে দেওয়ালে খোদাই করা চিহ্নগুলো পর্যবেক্ষণ করছিল। এই প্রতীকগুলো ইনকাদের আত্মার প্রতীক। এর মানে এই দরজা খোলার জন্য হয়তো কোনো আত্মত্যাগের প্রয়োজন হবে। তিনজন ধীরে ধীরে একটা বিশাল পাথরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার উপরে খোদাই করা ছিল 2 হাতে সূর্যের প্রতীক ধরে থাকা একজন দেবতা, আর নিচে লেখা কিছু কেচুয়া ভাষায় অক্ষর। প্রলয় ধীরে ধীরে শব্দগুলো পড়ল। শক্তি আসে আত্মত্যাগ থেকে, যে পথ খুঁজবে তাকে তার মূল্য দিতে হবে। কি জ্বালা, সবসময় এদের ধনভাণ্ডারের দরজা খুলতে ভয়ঙ্কর কিছু একটা হতেই হবে। কিন্তু কি ধরনের আত্মত্যাগের কথা বলা হয়েছে সেটা কি করে জানবো? প্রলয় হাত দিয়ে দরজার পাথর স্পর্শ করতেই সেটা একটু কেঁপে উঠল যেন। দরজার নিচে হঠাৎই একটা সরু ফাঁক দেখা গেল, যার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল একটা তীক্ষ্ণ ব্লেডের মতো কিছু। রুদ্র শ্বাস আটকে বলল, আমার মনে হচ্ছে এটার রক্ত চাই। প্রলয় দরজার গায়ে একটা ছোট পাথরের খাঁজ খুঁজে পেল, যেখানে হাত রেখে চাপ দিলে সেটার ভেতর দিয়ে কিছু একটা প্রবাহিত হবে। কার্লোস মুখ শক্ত করে বলল, ইনকাদের বিশ্বাস ছিল যে তাদের পবিত্র স্থানগুলোর দরজা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের জন্যই খুলবে। তাই আমার মনে হয় হয়তো এই চেম্বার খুলতে আমাদের কারোর একটা রক্ত লাগবে। আমাদের একজনকে এই ফাঁদে হাত রাখতে হবে, আর তাহলেই দরজাটা খুলবে। এটাই ওদের পরীক্ষা। তিনজনে একে অপরের দিকে তাকালো। প্রলয় হাত বাড়িয়ে পাথরের ফাঁকের মধ্যে রাখল। মুহূর্তের মধ্যেই একটা ধারালো ব্লেড তার হাতের তালুতে কেটে গেল। ব্যথায় কোকিয়ে উঠল প্রলয়, কিন্তু সে হাত সরায়নি। রক্তের কয়েক ফোঁটা পাথরের খাঁজে পড়তেই গোটা দরজাটা যেন কেঁপে উঠল। ধীরে ধীরে বিশাল পাথরের দরজা খুলে গেল। পেছনে দেখা গেল একটা গোপন করিডোর, যেখানে বাতাস ভারী আর স্যাঁতসেঁতে। রুদ্র প্রলয়ের হাত চেপে ধরে বলল, প্রলয়, প্রলয় তুই ঠিক আছিস? আমাদের সামনে পাইতিতির আসল রাস্তা খুলে গেছে, এখন পেছনে যাওয়ার সময় নেই। কার্লোস এক গোপন করিডোরের ভেতরে তাকিয়ে বলল, এটা কিন্তু আমাদের শেষ সুযোগ, কারণ একবার যদি আমরা ভেতরে ঢুকে পড়ি তাহলে কিন্তু ফিরে আসার আর কোনো পথ নেই। রুদ্র এক মুহূর্ত না ভেবে বলল, তাহলে আমরা ঢুকছি। তিনজন নিঃশব্দে করিডোরের ভেতরে প্রবেশ করল। সামনে খুলে গেল পাইতিতির রহস্যময় জগৎ। গুপ্ত চেম্বারের করিডোর, আমাজনের জঙ্গল, রাত 5টা। প্রলয়, রুদ্র আর কার্লোস ধীরে ধীরে সরু করিডোরের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। চারপাশের ছাদ থেকে টপ টপ করে জল পড়ছিল। বাতাসের মধ্যে একটা
স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ। দূর থেকে জলের প্রবাহের শব্দ আসছিল, যা বোঝাচ্ছিল করিডোরটি হয়তো কোনো নদীর নিচ দিয়ে বয়ে চলে গেছে। রুদ্র ফিসফিস করে বলল, এই জায়গাটা অস্বাভাবিক রকমের শান্ত, কোনো জীবজন্তুরও শব্দ নেই। প্রলয় একমনে সামনের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল তারা কেউ একজনের নজরদারিতে আছে। আমরা এখানে একা নেই। কার্লস থমকে দাঁড়াল। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? প্রলয় টর্চের আলো দেওয়ালে ঘুরিয়ে দিল। তখনই তারা দেখতে পেল দেওয়ালে ছায়ার মধ্যে দ্রুত কিছু একটা নড়ে উঠল। রুদ্র সঙ্গে সঙ্গে পিস্তল বের করে বলল, ওরা কারা? কোনো উত্তর এলো না, কিন্তু করিডোরের গভীর থেকে ধীরে ধীরে কয়েকটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। সবাই কালো পোশাক পরা, মুখ ঢাকা মুখোশে। লা সোমব্রা। ওরা জানতো আমরা এখানে আসব। শত্রুদের একজন এগিয়ে এলো। গলায় একটা অদ্ভুত প্রতীক চিহ্ন। একটা সাপ সূর্যকে গ্রাস করছে। সে ঠান্ডা গলায় বলল, তোমরা ভুল জায়গায় চলে এসছো, এখনো সময় আছে, ফিরে যাও। আমরা এত দূর এসেছি আর এখন ফিরে যাব, তাতে তো তোমাদের খুব সুবিধা হয়। সুবিধা আমাদের হয় বা না হয়, এই পথে এগোলে তোমাদের মৃত্যু নিশ্চিত। আমরা সত্যের খোঁজে এসেছি, আর তোমরা এই সত্য লুকিয়ে রাখতে চাইছো, তাই না? সত্য কেবল শক্তিশালীদের জন্য, দুর্বলদের জন্য নয়। ঠিক তখনই করিডোরের পেছন থেকে আরও একজন লা সোমব্রার সদস্য চলে এলো। হাতে ছিল তীক্ষ্ণ ছুরি আর বন্দুক। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এটা কি আমাদের শেষবারের মতো সতর্ক করা, নাকি সরাসরি খুন করতে এসেছ? আমরা কোনো সুযোগ দিই না। তোমরা এখানে আটকে গেছো, এবার আর বাঁচার কোনো পথ নেই। প্রলয় আর রুদ্র দুজনেই চোখের ইশারায় একে অপরকে সংকেত দিল। তাদের পেছনে কোনো রাস্তা খোলা ছিল না, তবে করিডোরের একপাশে একটা সরু পথ দেখা যাচ্ছিল। হঠাৎ রুদ্র পিস্তল বের করে দ্রুত গুলি চালালো। তিনজনই সরু পথ ধরে ছুটতে শুরু করলো। পেছন থেকে গুপ্ত সংঘের সদস্যরা গুলি চালাচ্ছে। গুহার আঁকা বাঁকা পথের কারণে লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল। হঠাৎ করিডোরের মাঝখানে এসে মাটিটা কেঁপে উঠল। এটা ভূমিকম্প, আমাদের বেরোতে হবে। তারা করিডোরের শেষ মাথায় গিয়ে দেখল সামনে বিশাল এক পাথরের দরজা। প্রলয় জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা নড়ল না। পেছনে একটা গর্জন শোনা গেল। ওরা আসছে! চেঁচিয়ে উঠল কার্লস। প্রলয় দরজার পাশে একটা ছোট লিভার খুঁজে পেল। সেটাতে চাপ দিতেই দরজাটা হঠাৎ খুলে গেল। দ্রুত দরজার ভেতরে ঢুকলো ওরা। আবার বন্ধ হয়ে গেল দরজাটা। পেছনে তখনও লা সোমব্রার শত্রুরা চিৎকার করছিল, কিন্তু তারা ঢোকার আগেই দরজা বন্ধ হয়ে গেল। তারা ধীরে ধীরে শ্বাস নিল। সামনের অন্ধকারের মধ্যে একটা সিঁড়ি নেমে গেছে। প্রলয় বলল, আমরা বাইদিতির আসল পথে চলে এসেছি। কিন্তু আমার মন বলছে এখনো বিপদের শেষ হয়নি। এই দরজা একবার যদি খোলে, তাহলে কিন্তু আমরা আর ফেরার কোনো পথ পাবো না। তাহলে এবার এগিয়ে যাওয়ার সময়। নিঃশব্দে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। তাদের সামনে খুলে গেল একটা নতুন রহস্যের দরজা। গুপ্ত সুড়ঙ্গ, পাইদিতির প্রবেশ পথ। রাত 5:45। পাথরের দরজাটা বন্ধ হওয়ার পরপরই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। বাতাস ভারী। প্রলয়, রুদ্র আর কার্লস ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিল। তাদের হাতে একমাত্র আলো ছিল প্রলয়ের হাতে থাকা টর্চ। এটা কোথায় এসে পড়লাম? প্রলয় টর্চের আরো ঘুরিয়ে দেখল। চারপাশে বিশাল পাথুরে দেওয়াল। কোথাও কোথাও ইনকা প্রতীক খোদাই করা। দেওয়ালের একপাশে বিশাল এক মুখোশের মতো খোদাই করা মুখ। তার চোখ দুটি ফাঁকা, যেন কিছু একটা সেখানে বসানো ছিল। এটা কোনো সাধারণ গুহা নয়, এটা পাইতিতির অভ্যন্তরে ঢোকার একমাত্র পথ। কিন্তু এই পথ কেউ ব্যবহার করেনি অন্তত শত শত বছর ধরে। রুদ্র দেওয়ালের একটা অংশে হাত বোলালো। সেখানে খোদাই করা ছিল কিছু ইনকা লিপি। আচ্ছা দেখো তো, তুমি কি এগুলো পড়তে পারছো? কার্লস চোখ সরু করে খোদাইগুলো পরীক্ষা করল। তারপর ধীরে ধীরে পড়তে লাগলো। প্রবেশ করলে করতেই পারো, কিন্তু যদি প্রবেশ করো তবে কিন্তু ফিরে আসার আর কোনো আশা রেখো না। অর্থাৎ যারা একবার এই গুহায় ঢুকেছে তারা আর কখনো ফিরে আসেনি। এক্স্যাক্টলি। এই পথ অভিশপ্ত। যে একবার যায় সে আর ফিরে আসে না। অভিশাপ হোক আর যাই হোক, এখন তো আমাদের এখান থেকে বেরোতে হবে। তারা আরো কিছুটা এগিয়ে গেল। রাত্রি নেমে এসেছে আন্দেজের পাহাড়ে। ঠান্ডা বাতাস বইছে চারপাশে নিস্তব্ধ।
মাচু পিচুর রহস্যময় ধ্বংসাবশেষের ভেতরে দাঁড়িয়ে আছে প্রলয়, রুদ্র আর তাদের সঙ্গী কার্লোস। তাদের সামনে একটা বিশাল ইনকা দেবতার মূর্তি, যার চোখ দুটি জল জল করছে যেন জীবন্ত কিছু। চোখ দুটো গাঢ় সবুজ রঙের, যেন খাঁটি পান্না। রুদ্র ফিসফিস করে বলল, এই চোখ দুটো সাধারণ পাথরের চোখ নয়, এখানে কিছু একটা রহস্য আছে। ইনকাদের বিশ্বাস ছিল যে তাদের দেবতা সূর্যের শক্তি ধরে রাখে। হয়তো এই রত্নগুলোর মধ্যে কোনো কোনো গুপ্ত শক্তি লুকিয়ে আছে, বা এগুলো কোনো গুপ্ত শক্তির উৎস। প্রলয় একটু এগিয়ে গিয়ে মূর্তির গায়ে খোদাই করা লিপিগুলো পড়তে চেষ্টা করল। হঠাৎ করেই একটা বিকট আওয়াজে মাটিটা কেঁপে উঠল। মূর্তির চোখের সবুজ পাথর দুটো আলোকিত হয়ে উঠল। তারা পুরো গুহার মধ্যে গমগমে একটা শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। দৌড়াও দৌড়াও, কিছু একটা সক্রিয় হয়ে গেছে। তারা পেছনে হটতেই মাটির নিচ থেকে বড় বড় পাথরের টুকরো উঠে এসে পথ বন্ধ করে দিল। আমাদের এখান থেকে বের হতে হলে আগে মূর্তির রহস্য জানতে হবে। রুদ্র চারপাশে তাকিয়ে দেখল গুহার দেওয়ালে সূর্য আর চাঁদের প্রতীক আঁকা। এক জায়গায় খোদাই করে কিছু লেখা ছিল। এটা কি লেখা কার্লোস? কার্লোস গুহার গায়ে খোদাই লেখা পড়ে বলল, কচুয়া ভাষায় লেখা আছে। দেখে তো মনে হচ্ছে কোনো একটা অভিশাপের কথা বলা হয়েছে। কি লেখা আছে? কার্লোস হাতের আলোটা খোদাইয়ের উপর ফেলল, ধীরে ধীরে পড়তে লাগলো। এটা এটা ইনকার একটা অভিশাপ। এখানে লেখা আছে, ইন্তি ইয়াকাই নিকুনকি ওয়াইনুকি কিকুরিনকা কোমের নিনা ওয়ানুচিন সুপাই সুনীতি চিন কাকমি। এর মানে কি? অর্থাৎ দেবতা দৃষ্টি যদি পড়ে, জীবন তোমার শেষ হবে। সবুজ জ্যোতি মৃত্যুকে ডাকে, আর অভিশাপ সেই অমোঘ ফাঁকে। এক মুহূর্তের জন্য সবাই চুপ। বাতাসে যেন একটা অজানা শীতলতা ছড়িয়ে রয়েছে। এটা তো শুধু শুরু, আসল রহস্য এখনো বাকি আছে। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে আন্দেস পর্বতমালার গভীরে। মাচু পিচুর ধ্বংসস্তূপের মধ্যে টর্চের ক্ষীণ আলোতে প্রলয়, রুদ্র আর তাদের গাইড কার্লোস ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেবতার বিশাল পাথরের চোখ দুটো অস্বাভাবিকভাবে চকচক করছে, যেন তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। দেখেছো মূর্তিটার চোখ? অদ্ভুত একটা সবুজ আভা বেরোচ্ছে। এটা কোনো স্বাভাবিক পাথর নয়, এখানে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তাহলে কি মূর্তির চোখে কিছু একটা আছে? প্রলয় আর রুদ্র একসাথে মূর্তির কাছে গিয়ে চোখ দুটো পরীক্ষা করতে লাগলো। এই রত্ন দুটো তো বিশাল, এত বছর ধরে এখানে অক্ষত হয়ে আছে। আমি শুনেছি ইনকাদা তাদের গুপ্তধন রক্ষা করতে নাকি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে। হয়তো এটার সাথে কিছু একটা আছে আরো। প্রলয় হাত বাড়িয়ে পান্নার একটিতে স্পর্শ করল। হঠাৎ করে মাটির নিচ থেকে একটা গমগমে আওয়াজ ভেসে এলো। প্রলয়, সরে যাও! প্রলয় দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু খুব দেরি হয়ে গেছে। মূর্তির চোখ দুটো হঠাৎ করে আরো উজ্জ্বল হয়ে উঠল, আর ঠিক তখনই মূর্তির মুখ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। এইটাই অভিশাপ, এইটাই সেই অভিশাপ। আমরা হয়তো মেয়েকে জাগিয়ে তুলেছি। ধোঁয়ার ভেতর থেকে যেন কিছুর সাদা সাদা অবয়ব ফুটে উঠছে। একটা নয়, একাধিক। তারা ধীরে ধীরে রুদ্রদের দিকে এগিয়ে আসছে। আমাদের এখান থেকে বের হতে হবে, দৌড়াও! কিন্তু পেছনের দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। গুহার মধ্যে আটকে পড়েছে তারা। রুদ্র চারপাশে তাকিয়ে বলল, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। এই অভিশাপ তো কাউকে না কাউকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। প্রলয় দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করল। আমি কিছু একটা বুঝতে পারছি। এই চোখগুলো আলো শোষণ করছে, হয়তো এটাকে প্রতিফলিত করলেই বন্ধ হয়ে যাবে। সে দ্রুত ব্যাগ থেকে একটা ছোট্ট আয়না বের করে দেবতার চোখের দিকে তাক করলো। মুহূর্তের মধ্যে সবুজ আলো প্রতিফলিত হলো, আর সঙ্গে সঙ্গে গর্জনে শব্দ করে ধোঁয়ার অবয়বগুলো মিলিয়ে গেল। গুহার দেওয়াল কাঁপতে লাগলো। একটা বিশাল দরজা খুলে গেল সামনে। রুদ্র, প্রলয় আর কার্লোস দ্রুত দরজার ভেতরে প্রবেশ করল। ভিতরে আরো খোদাই করা একটা লিপি দেখতে পেল তারা। কার্লোস ফিসফিস করে বলল, আমরা হয়তো আরো গভীর কিছুতে প্রবেশ করতে চলেছি। ইনকাদের হারানো রহস্যের আরো কাছে চলে এসেছি আমরা। প্রলয় আর রুদ্র একে অপরের দিকে তাকালো। এই যাত্রা সহজ হবে না, কিন্তু তারা একবার রহস্যের জালে জড়িয়ে গেছে, তাই
পেছনে ফেরার কোনো উপায় নেই। সময় রাত 1টা। অবস্থান আন্দেস পর্বতমালার গভীরে ইনকাদের এক প্রাচীন সমাধিক্ষেত্রে। রাত গভীর। আন্দেস পর্বতমালার গভীরে যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছয়নি, সেখানেই এক রহস্যময় গুহার মধ্যে প্রবেশ করেছে প্রলয়, রুদ্র আর কার্লোস। গুহার চারপাশে ইনকাদের শত শত বছরের পুরনো খোদাই করা চিত্রকলা, পাথরের স্তম্ভ আর অদ্ভুত প্রতীক চিহ্ন ছড়িয়ে আছে। বাতাসে ভেসে আসছে পচা কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। গুহার সরু পথে সাবধানে এগিয়ে চলেছে প্রলয়, রুদ্র আর কার্লোস। তাদের হাতে টর্চের আলো, কিন্তু সেই আলো এখনো যথেষ্ট নয়। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। প্রলয় ফিসফিস করে বলল, এরা খুবই অস্বাভাবিক। মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। শুধু মনে হচ্ছে না, আমি নিশ্চিত এখানে আমরা একা নই। কার্লোস সামনের দিকটা পরীক্ষা করতে করতে থমকে দাঁড়ালো। এখানে একটা সমাধিস্থল আছে, ইনকা যোদ্ধাদের কবরস্থান। তারা চারপাশে তাকালো। বড় একটা কক্ষে সারি সারি পাথরের কফিন রাখা। প্রতিটির গায়ে খোদাই করা রয়েছে ভয়ঙ্কর মুখাবয়ব, যেন সেগুলো চিৎকার করছে। কার্লোস জানে ইনকাদের বিশ্বাস ছিল তাদের মৃত যোদ্ধারা প্রয়োজনে পুনরুজ্জীবিত হয়ে আবার যুদ্ধ করবে। আমি বাজি ধরতে পারি এই কফিনগুলোর ভিতরে কিছু একটা আছে। প্রলয় একটা কফিনের কাছে গিয়ে হাত দিয়ে ধুলোমাখা ঢাকনাটা পরিষ্কার করল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল পুরো কক্ষে, যেন কেউ ফিসফিস করে কিছু বলল। চমকে উঠল প্রলয়। তোমরা শুনলে? একটা কাজ করো, আমরা বরং এখান থেকে বেরিয়ে যাই। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে। ঠিক তখনই একটা বিকট শব্দে একটা কফিনের ঢাকনা সরে গেল। প্রলয়, রুদ্র আর কার্লোস হতবাক হয়ে দেখল একটা শুকনো কঙ্কাল সারা হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। এটা অসম্ভব। কিন্তু একে একে কয়েকটা কফিনের ঢাকনা খুলে গেল। এরপর ভেতর থেকে বেরিয়ে এলো ইনকা যোদ্ধাদের মমি। মমিগুলো ধীরে ধীরে নড়তে শুরু করেছে। তাদের ফাঁকা চোখের গহ্বরগুলো থেকে অদ্ভুত একটা সবুজ আলো বেরোচ্ছে। মুখ দিয়ে একটা শ্বাসরুদ্ধকর গর্জন বেরোচ্ছে, যেন তারা শতাব্দীর ঘুম থেকে জেগে উঠেছে প্রতিশোধ নিতে। একটা মমি হঠাৎ করে লাফিয়ে উঠে রুদ্রর দিকে হাত বাড়িয়ে দিল। রুদ্র দ্রুত একপাশে সরে গিয়ে চিৎকার করে উঠল, দৌড়ো! প্রলয় টর্চের আলো ফেলল। মমিরা ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। পেছনের দরজাটা যেখান দিয়ে তারা এসেছিল সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানেই আটকে যাই তাহলে কিন্তু ওরা আমাদের শেষ করে দেবে। কিছু একটা করতে হবে। মমিদের কি কোনো দুর্বলতা আছে? মমি আগুন। হ্যাঁ, মমিরা আগুনে ভয় পায়। ইনকাদের বিশ্বাস ছিল যে আগুন আত্মাদের ধ্বংস করতে পারে। রুদ্র ব্যাগ থেকে একটা ছোট তেল ভর্তি বোতল বের করল। সে সেটাকে একটার পর একটা মমির গায়ে ছুঁড়ে মারতে লাগলো। তারপর প্রলয় একটা লাইটার বের করে সেটাতে আগুন ধরিয়ে দিল। মমিগুলো একে একে আগুনে জ্বলে উঠল। বিকট চিৎকার করে পাথরের মেঝেতে গড়িয়ে পড়ল। শরীরগুলো নিমেষের মধ্যে ছাই হয়ে গেল। মমিদের ধ্বংস হতে দেখে কক্ষের একপাশে থাকা একটা পাথরের দরজা গড়িয়ে খুলে গেল, যেন কেউ তাদের সামনে নতুন পথ খুলে দিল। আমরা হয়তো ইনকাদের আসল অভিশাপের খুব কাছাকাছি চলে এসেছি। কিন্তু যদি এগিয়ে যায় তাহলে হয়তো আরো ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু পিছু হাঁটবারও তো পথ নেই। তারা একে অপরের দিকে তাকিয়ে সামনের অন্ধকারের পথের দিকে এগিয়ে গেল। সময় রাত 2টো। অবস্থান ইনকাদের এক গোপন গুহার ভেতরে। প্রলয়, রুদ্র আর কার্লোস ধীরে ধীরে এগিয়ে চলেছে। মমিদের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন এক রহস্য তাদের সামনে। গুহার দেওয়ালে আগের মতোই ইনকা সভ্যতার চিত্রকলা, যেখানে দেবতাদের ভয়ঙ্কর শক্তি আর অভিশাপের কথা লেখা। দেখছো এই চিত্রগুলো? এখানে কিছু একটা গুরুত্বপূর্ণ লুকিয়ে আছে। রুদ্র হাতে টর্চ ফেলে বলল, কোনো গুপ্ত কক্ষের পথ। কার্লোস চারপাশের চিত্রগুলো খুঁটিয়ে দেখছিল। হঠাৎ একটা জায়গায় আঙুল রাখল। এখানে দেখো, এই জায়গাটা। এখানে এক রহস্যময় পাথরের কথা বলা হয়েছে, যা দেবতাদের আশীর্বাদ আর অভিশাপ দুই বহন করে। তারা গুহার আরো গভীরে গেল। হঠাৎ সামনে এক বিশাল কক্ষের দরজা খুলে গেল। কক্ষের মধ্যে রাখা আছে একটা কালো পাথর।
যার গায়ে সবুজাভ আভা বিচ্ছুরিত হচ্ছে। আশেপাশে সোনার অলঙ্করণ, নকশা খোদাই করা স্তম্ভ এবং ইনকাদের অজানা প্রতীক। এটা কিসের পাথর? পাথরটা থেকে আলো বেরোচ্ছে। এটা কোনো সাধারণ পাথর নয়। ইনকাদের বিশ্বাস ছিল এটি দেবতার দান। কেউ যদি এর শক্তি ব্যবহার করতে চায় তবে তাকে ভারী মূল্য দিতে হবে। প্রলয় ধীরে ধীরে পাথরটার কাছে গেল। ঠিক তখনই বাতাস যেন ভারী হয়ে উঠল। কক্ষের ভেতরে হালকা একটা কম্পন শুরু হলো। মনে হলো যেন দেওয়ালের খোদাই করা মুখগুলো একসঙ্গে ফিসফিস করছে। প্রলয় হাত বাড়িয়ে পাথরটাকে ছোঁয়ার মুহূর্তেই হঠাৎ একটা বিকট শব্দে পুরো কক্ষটা কেঁপে উঠল। চারপাশের মাটিতে ফাটল ধরতে শুরু করেছে। হঠাৎ একটা অদৃশ্য শক্তি প্রলয়কে আছড়ে ফেলে দিল। প্রলয়, তুমি ঠিক আছো? প্রলয় ধীরে ধীরে উঠে বসল। আমি ঠিক আছি। পাথরটা কিছু একটা করছে। আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করো না, চলো। ঠিক তখনই পাথর থেকে সবুজ আলো বেরিয়ে এলো। আর সেই আলো প্রলয়কে ঘিরে ধরল। তার মনে হলো সে কোনো অদ্ভুত স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে। প্রলয় হঠাৎ দেখল একটা বিশাল ইনকা মন্দিরের সামনে দাঁড়িয়ে। সামনে ইনকাদের এক রহস্যময় পুরোহিত, যার মুখ কালো মুখোশে ঢাকা। তুমি আমাদের দেবতার পাথর স্পর্শ করেছ। তুমি কি জানো এর মূল্য কি? তুমি কে? আমি এখানে কিভাবে এলাম? এই পাথর শুধুমাত্র নির্বাচিত একজনের হাতে তার আসল শক্তি প্রকাশ করে, কিন্তু যদি ভুল ব্যক্তি একে গ্রহণ করে তাহলে সে ধ্বংস হবে। কিন্তু আমি কোনো অভিশাপ চাই না, আমি শুধু সত্য জানতে চাই। ঠিক তখনই পুরোহিত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আর প্রলয় আবার বাস্তবে ফিরে এলো। রুদ্র আর কার্লোস দেখলো প্রলয়ের চোখে ভয় জমে আছে। তুমি ঠিক আছো? তুমি কিছু দেখেছিলে? এই পাথরটা, এটা শুধু শক্তির নয়, এটা এক ভয়ঙ্কর অভিশাপের বাহক। তারা বুঝতে পারল এই পাথর শুধুমাত্র গুপ্তধনের চাবি নয়, বরং এক চূড়ান্ত বিপদের ইঙ্গিত। তবে তাদের জন্য পেছনে ফেরার কোনো পথ নেই। ইনকাদের শেষ রহস্য উন্মোচনের জন্য তাদের আরও এগিয়ে যেতেই হবে। সময় রাত ৩টে। অবস্থান ইনকাদের গোপন মন্দির আন্দেস পর্বতের গভীরে। গুহার আঁধারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে প্রলয়, রুদ্র আর কার্লোস। তাদের সামনে বিশাল একটা পাথরের দরজা, যার গায়ে জটিলভাবে খোদাই করা ইনকা লিপি। দরজার ঠিক মাঝখানে আছে একটা গোল আকৃতির ফাঁকা জায়গা। সেখানে কিছু বসানোর ব্যবস্থা করা হয়েছে। এটা নিশ্চয়ই গুপ্তধনের প্রবেশদ্বার, কিন্তু এটা খোলা যাবে কি করে? কার্লোস টর্চের আলো ফেলে ইনকা লিপিগুলো পড়ে দেখল। এখানে বলা হয়েছে যে চাবি ছাড়া প্রবেশ করবে সে অন্ধকারে হারিয়ে যাবে। প্রলয় দরজার খাঁজে হাত বোলালো। মনে হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ এই দরজা খুলতে পারেনি। যদি এটা সত্যি ইনকাদের গুপ্তধনের দরজা হয়, তাহলে এর চাবি কোথায়? তারা চারপাশে অনুসন্ধান শুরু করলো, কিন্তু দরজার আশেপাশে কোথাও কোনো চাবি নেই। কার্লোস পাথরের খোদাই লক্ষ্য করল। এই প্রতীকটাকে চিনতে পারছো? এটা সেই রহস্যময় পাথরের প্রতিচ্ছবি একটা, যা আমরা আগের কক্ষে দেখেছিলাম। ঠিক সেইটার মতো দেখতে এটা। মানে আমাদের আবার ফিরে যেতে হবে? সম্ভবত, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে চাবিটা ওইখানেই আছে? কার্লোস ইনকা প্রত্নতত্ত্বের একজন বিশেষজ্ঞ। সে লিপিগুলো গভীরভাবে দেখছিল। হঠাৎ কাঁপা গলায় বলল, মাই গড, এই চাবিটা কোনো ধাতব বস্তু নয়, বরং একটি নির্দিষ্ট জিনিস যা শক্তিশালী, যা জীবন্ত। জীবন্ত? তুমি কি বলতে চাইছো? আমরা যে রহস্যময় সবুজ পাথরটা পেয়েছিলাম সেটা এই দরজার চাবি। তাহলে সমস্যা কি? সেটা তো আমাদের কাছে আছেই। না, সেটা আসলে অসম্পূর্ণ। মনে আছে লিপিতে লেখা ছিল যে চাবি ছাড়া প্রবেশ করবে সে অন্ধকারে হারিয়ে যাবে, মনে আছে? হ্যাঁ, তাহলে এর মানে চাবিটা একা নয়, আমাদের আরো কিছু দরকার। ঠিক তখনই দূর থেকে পদ শব্দ শোনা গেল। প্রলয় ফিসফিস করে বলল, শত্রুরা আসছে, আমরা বিপদে আছি। তারা আলো নিভিয়ে গুহার এক কোণে লুকিয়ে পড়ল।
গুহার প্রবেশপথ দিয়ে কালো পোশাক পরা কয়েকজন লোক ঢুকল। গুপ্ত সংঘের সদস্য, তাদের নেতা একজন লম্বা মুখোশ পরা ব্যক্তি। সে দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, গুপ্তধনের চাবি ছাড়া এই দরজা কেউ খুলতে পারবে না, কিন্তু আমরা জানি কোথায় সেটা লুকানো আছে। প্রলয়, রুদ্র আর কার্লোস রুদ্ধশ্বাস হয়ে শুনছে। গুপ্তসংঘ কি সত্যি জানে চাবিটা কোথায়? গুপ্তসংঘের লোকেরা নিজেদের মধ্যে কিছু কথা বলল। তারপর তাদের নেতা দরজার গায়ে হাত রাখল। সে বলল, আমরা ফিরে যাব, কারণ চাবির আরেকটি অংশ পেতে হলে আমাদের যেতে হবে মৃতদের রাজ্যে। প্রলয় বিস্মিত হয়ে ফিস ফিস করে বলল, মৃতদের রাজ্য? ওরা কি বলতে চাইছে? আমার মনে হচ্ছে আমাদের সত্যি কিছু হারানো ধ্বংসাবশেষে যেতে হবে। হয়তো হয়তো ইনকাদের গোপন সমাধিক্ষেত্র। তাহলে কিন্তু আমাদের গুপ্ত সংঘের আগেই সেখানে পৌঁছে যেতে হবে। গুপ্তসংঘ চলে যাওয়ার পর তারা বেরিয়ে এলো আবার। আমরা এক মুহূর্ত দেরি করতে পারি না। আমাদের এখনই সেই জায়গায় যেতে হবে যেখানে ইনকাদের মৃত রাজারা শুয়ে আছেন। জানি ভয়ঙ্কর, কিন্তু আমরা ছাড়া এই রহস্যভেদ কেউ করতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল আগামী ভোরের আগে তারা ইনকাদের হারানো সমাধিক্ষেত্রের খোঁজ শুরু করবে। কিন্তু তারা কি গুপ্ত সংঘের আগে চাবি খুঁজে পাবে, নাকি তারা নিজেরাই অভিশপ্ত হয়ে যাবে? সময় রাত 4টে। অবস্থান আন্দেজ পর্বতের গভীরে ইনকা ধ্বংসাবশেষ। আন্দেজ পর্বতের নির্জন পাহাড়ি পথে নেমে এসেছে কুয়াশার ঘন চাদর। বাতাসে ঠান্ডা শিহরণ, কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্কর কিছু যেন ভেসে বেড়াচ্ছে। প্রলয়, রুদ্র আর কার্লোস গুহার প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছে। এই গুহার ভেতরে লুকিয়ে রয়েছে ইনকাদের সেই রহস্যময় গুপ্তধন, কিন্তু তার চাবি তাদের কাছে নেই। চাবি ছাড়া গুপ্তধনের দরজা খোলা যাবে না। এই তথ্য তারা জেনেছে একটা পুরনো ইনকা শিলালিপি থেকে। প্রলয় কপালের ঘাম মুছে বলল, তুমি নিশ্চিত কার্লোস চাবিটা এখানেই কোথাও আছে? হ্যাঁ, আমি নিশ্চিত। ইনকাদের পুরনো লিপিতে বলা আছে যে গুপ্তধনের চাবি তাদের দেবতাদের চোখের নিচে লুকিয়ে রাখা হয়। কিন্তু আমরা যদি দেরি করি তাহলে গুপ্ত সংঘের লোকজন তো এখানে চলে আসবে। প্রলয়ের মনে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। সবকিছু ঠিক থাকলে তাদের এখনো গুপ্ত সংঘের হাতে পড়ার কথা নয়, কিন্তু কি যেন একটা গন্ডগোল হচ্ছে। গুহার ভেতরটা ঠান্ডা আর স্যাঁতসেঁতে। দেওয়ালের উপর মশালের আলো পড়তেই দেখা গেল শত শত বছরের পুরনো খোদাই করা ছবি। তাতে দেখা যাচ্ছে একদল মানুষ এক দেবতার সামনে মাথা নিচু করে বসে আছে, আর দেবতার চোখ থেকে নির্গত আলো তাদের গ্রাস করছে। রুদ্র চিত্রলিপির দিকে তাকিয়ে বলল, এটা দেখে কেমন অলৌকিক মনে হচ্ছে না? এমন কিছু গুজব শোনা যায় ইনকাদের অভিশপ্ত ধন যারা হাত দেয় তারা নাকি বেঁচে থাকতে পারে না। দেখো, এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে অভিযান করতে কিন্তু পারবে না। প্রলয় কিছু না বলে সামনে এগিয়ে গেল। গুহার ভেতরের একটা কোণে দাঁড়িয়ে সে মাটির নিচে কিছু খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে একটা ভারী পাথরের টুকরো পেল, যেখানে সূর্যের প্রতীকের নিচে একটা ছোট গর্তের মতো কিছু ছিল। প্রলয় হাঁটু গেড়ে বসে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দিল। ভেতরে ভেতরে কিছু একটা আছে। সে সাবধানে সেটাকে বের করল। একটা ছোট সোনার তৈরি চাবি। রুদ্র আনন্দে লাফিয়ে উঠল। এটাই আমাদের দরকার ছিল। দাও, আরে তাড়াতাড়ি আমাকে দাও, আমি দরজাটা খুলছি। কিন্তু প্রলয়ের মনে তখনও সন্দেহ ঘুরপাক খাচ্ছে। কার্লোসের মধ্যেও একটা অস্বাভাবিক অস্থিরতা। একটু দাঁড়াও কার্লোস, তুমি এটার ব্যাপারে এত জানলে কিভাবে? এটা তো কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক নথিতে নেই। কার্লোস মুহূর্তের জন্য থেমে গেল। আমি তো আগেই বলেছি তোমাদের, ইনকাদের ইতিহাস নিয়ে আমার অনেক পড়াশোনা। না, তুমি লুকোচ্ছ কিছু। কার্লোস, তুমি কি আমাদের সাথে আছো নাকি? কার্লোস এবার হেসে উঠল, এবং সেটা কোনো বন্ধুত্বপূর্ণ হাসি ছিল না। সেটা ছিল এমন একটা হাসি যেখানে প্রতারণার ছাপ স্পষ্ট। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি গুপ্ত সংঘর হয়েই কাজটা করছি। বলেই কার্লোস তার কোমরের নিচ থেকে একটা ছোট ছুরি বের করল। তুমি আমাদের ধোঁকা দিচ্ছিলে কার্লোস। দুঃখিত বন্ধুরা,
আমি যা করেছি বেঁচে থাকার জন্যই করেছি। গুপ্ত সংঘ আমায় টাকা দিয়েছে, আর আমি জানতাম তোমাদের মতো লোকেদের সাহায্য নিয়ে আমি চাবি পর্যন্ত ঠিক পৌঁছে যাব। তুমি আমাদের বিশ্বাসঘাতকতা করলে। তুমি আমাদের হত্যা করতে চাও। খুব প্রয়োজন হলে সেটা করতেও দ্বিধা করব না বন্ধু। ঠিক তখনই গুহার প্রবেশ পথে কালো পোশাক পরা কিছু মানুষ ঢুকে পড়ল। গুপ্ত সংঘের সদস্যেরা। প্রলয় ফিসফিস করে বলল, আমাদের দেরি করার সুযোগ নেই, দৌড়াও। তিনজনে হঠাৎ দৌড় দিল। গুহার গায়ে অদ্ভুত প্রতিধ্বনি হয়ে শব্দগুলো ফিরে আসতে লাগলো। পিছন থেকে কার্লোস চিৎকার করে বলল, তোমরা যতই পালানোর চেষ্টা করো, ধরা কিন্তু পড়বেই। গুপ্ত সংঘ তোমাদের ছাড়বে না। আমরা এই সংকীর্ণ গুহায় পালিয়ে বাঁচতে পারবো? আমাদের একটা পথ বার করতেই হবে। কার্লোসের মতো বিশ্বাসঘাতকরা কখনো জিততে পারে না। হঠাৎ সামনের পথ ভেঙে পড়ল। তারা দেখল গুহার শেষ প্রান্তে একটা গোপন দরজা, কিন্তু দরজা খোলার জন্য চাবি লাগবেই। আর সেই চাবি, সেটা এখন প্রলয়ের হাতেই। সময়ে রাত 4:45। আন্দেস পর্বতের গভীরে ইনকার ধ্বংসাবশেষ। আকাশে অর্ধেক চাঁদ চলছিল। তার চারপাশে ঠান্ডা বাতাস একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি তৈরি করেছে। প্রলয়, রুদ্র আর কার্লোস নিঃশব্দে গিয়ে চলছিল ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে। তাদের সামনে ছিল বিশাল এক পাথরের প্রবেশদ্বার, যেটি মাচু পিচুর অন্যতম গোপন চেম্বারে যাওয়ার পথ বলে মনে করা হচ্ছিল। আমরা এখন একদম কেন্দ্রে চলে এসেছি। ইনকাদের বিশ্বাস ছিল এখানেই তাদের দেবতাদের শক্তি সংরক্ষিত ছিল। প্রলয় দেওয়ালের খোদাইগুলোর দিকে তাকিয়ে বলল, এই প্রতীকগুলো দেখো, সূর্য ও চাঁদ আর একটা অদ্ভুত আকৃতি, কোনো গুপ্ত সংকেত। রুদ্র সামনে এগিয়ে এসে পাথরের দেওয়ালে হাত বোলালো। হঠাৎই তার চোয়ালটা শক্ত হয়ে গেল। দেখো, এই অংশটা গুহার অন্যান্য জায়গার চেয়ে অনেক মসৃণ। এটা নিশ্চয়ই কোনো গোপন দরজার অংশ। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো, মৃদু কিন্তু স্পষ্ট। আমরা এখানে একা নই। প্রলয় কোমরে থাকা ছুরিটা বের করে নিল। সতর্ক থাকো, কেউ আমাদের অনুসরণ করছে। তারা দেওয়ালে ছায়ার মধ্যে লুকিয়ে রইল। কয়েক মুহূর্তের মধ্যেই অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটো কালো পোশাক পরা ছায়া মূর্তি। তাদের মুখ ঢাকা, হাতে লম্বা ছুরি চকচক করছে। রুদ্র নিঃশব্দে ফিসফিস করল, গুপ্ত সংঘের লোকজন, ওরা আমাদের ধাওয়া করে এসেছে। তারপরেই এক ঝটকায় প্রলয় এক ছায়ামূর্তির হাতে থাকা ছুরির দিকে লাফ দিল। মুহূর্তের জন্য সেই লোকটি হতভম্ব হয়ে গেল, আর সেটাই যথেষ্ট ছিল। প্রলয় তার হাত মুচড়ে ছুরিটা নিচে ফেলে দিল। রুদ্র অন্যজনের উপর ঝাঁপিয়ে পড়ল। তবে সেই গুপ্ত ঘাতক দ্রুত সরে গিয়ে পালানোর চেষ্টা করল। কার্লোস দ্রুত চেঁচিয়ে উঠল, ওদের পালাতে দিও না, এরা কিন্তু আমাদের পরবর্তী অবস্থান জানিয়ে দেবে। প্রলয় প্রথম লোকটিকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। রুদ্র দৌড়ে গিয়ে আরেকজনের পথ আটকাল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর তারা দুজনকেই বেঁধে ফেলল। রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, এখন বলো, কার আদেশে এসেছো? কিন্তু বন্দিরা কিছু বলল না। এরা জীবিত থাকলে আমাদের জন্য বিপদ। দরজাটা আগে খুলি, তারপরে এদের নিয়ে ভাববো। প্রলয় আর রুদ্র আবার দরজার দিকে এগিয়ে গেল। দেওয়ালে থাকা প্রতীকগুলোর দিকে তাকিয়ে রুদ্র বলল, আমার মনে হচ্ছে এখানে এগুলো কোনো নির্দিষ্ট ক্রমে চাপ দিতে হবে, বুঝলে? সূর্য, চাঁদ, তারপরেই প্রতীক। চেষ্টা করে দেখো দেখি। চেষ্টা করে দেখি। সে একে একে 3টি প্রতীক চেপে দিল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপরে মাটির নিচ থেকে একটা গুরুগম্ভীর শব্দ ভেসে এলো। পাথরের দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। তার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তারা একে অপরের দিকে তাকালো। কার্লোস ফিসফিস করে বলল, আমরা কি সত্যি প্রস্তুত? ফিরে যাওয়ার পথ নেই কার্লোস, যা আছে সামনে আছে। তিনজন ধীর পায়ে সেই অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল। সময় রাত 4:30। অবস্থান আন্দেস পর্বতের গভীরে থাকা ইনকা ধ্বংসাবশেষ। মাচু পিচুর গোপন চেম্বারের ভেতরে ঢুকতেই চারপাশের ঠান্ডা হাওয়া যেন আরও ভারী হয়ে উঠল। মশালের মৃদু আলোতে প্রলয়, রুদ্র আর কার্লোস দেখতে পেল কক্ষের কেন্দ্রে একটা কালো পাথর রাখা আছে, যার গায়ে সোনার জটিল নকশা খোদাই করা। কার্লোস বিস্মিত কণ্ঠে বলল, এটার অস্তিত্ব তো শুধু কিংবদন্তিতেই ছিল। ইনকা যোদ্ধাদের গোপন অস্ত্র। অস্ত্র?
এটা তো একটা পাথর মাত্র। প্রলয় এগিয়ে গিয়ে পাথরটায় হাত রাখতেই পাথরটা কাঁপতে শুরু করলো। কার্লোস আতঙ্কে চিৎকার করে উঠল, না 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 না, হাত দিও না, হাত দিও না। কিন্তু ততক্ষণে চারপাশে একটা অদ্ভুত কম্পন শুরু হয়েছে। পাথরটার গায়ে থাকা সোনার নকশা জ্বলে উঠল। মনে হলো কক্ষের দেওয়ালে খোদাই করা যোদ্ধাদের মূর্তিগুলো নড়তে শুরু করেছে। রুদ্র চোখ বড় বড় করে বলল, আমরা বড় ভুল করে ফেলেছি। প্রলয় দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে ভারী পায়ের আওয়াজ। তিনজনেই ঘুরে দাঁড়ালো। গুপ্ত সংঘ, তাদের নেতা সামনে এগিয়ে এসে কঠিন স্বরে বলল, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এই পাথর আমাদের হাতে আসছে। আমাদের হাতে? ওটা তো আগে থেকে জানতো এটা এখানে আছে। এটাই বুঝতে হবে যে এরা আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। গুপ্ত সংঘের একজন সদস্য বন্দুক তুলল। কার্লোস দ্রুত চেঁচিয়ে উঠল, এই পাথর শুধু ইনকা রক্তের মানুষই ব্যবহার করতে পারবে। যদি ভুল হাতে যায় তাহলে কিন্তু এটা ধ্বংস ডেকে আনবে। আমরা সেটাই যাচাই করব। ঠিক তখনই পাথরের খোদাইগুলো থেকে একটা তীব্র আলো বেরিয়ে এলো। একটা প্রবল শব্দে কক্ষটা কেঁপে উঠল। গুপ্ত সংঘের সদস্যরা হতচকিত হয়ে পিছিয়ে গেল। আর সেই সুযোগে প্রলয়, রুদ্র আর কার্লোস ছুটে বেরিয়ে গেল চেম্বার থেকে। পেছন থেকে শোনা গেল চিৎকার। শক্তিশালী পাথরটি যেন তার প্রকৃত শক্তি দেখাতে শুরু করেছে। রুদ্র দৌড়তে দৌড়তে চেঁচিয়ে বলল, এই শক্তি কারো হাতে পড়া উচিত না। আমাদের এটা নষ্ট করতেই হবে, না হলে এরা পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। সময় ভোর 5টা। আন্দেস পর্বতের গোপন ইনকা চেম্বারে ভেতরে রয়েছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। পাথরের স্তম্ভের উপর রাখা আছে একটা বিশাল সোনার ফলক, যার গায়ে প্রাচীন ইনকা হায়ারোগ্লিফিক খোদাই করা। মশালের আলোয় সেটা ঝলসে উঠছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা কেউ স্পর্শ করতে সাহস করছে না। কার্লোস আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল, এটা এটা একটা অভিশপ্ত ফলক। কিংবদন্তি বলে যেই এটা স্পর্শ করবে সে মারা যাবে। তাহলে এত বছর ধরে এটা এখানে রয়ে গেল কিভাবে? কারণ কেউ এটা নিয়ে যেতে পারেনি, অথবা যারা নিতে চেয়েছে তারা ফিরে আসেনি। তিনজন ফলকের দিকে তাকিয়ে রইল। ফলকটির উপর খোদাই করা প্রতীকগুলোর মধ্যে এক এক জায়গায় বড় অক্ষরে কিছু লেখা আছে। যে সোনাকে চায় সে মৃত্যুকে আহ্বান জানায়। এটা কি সতর্কবার্তা নাকি অভিশাপ? দুটোই। ইনকা পুরোহিতরাই ফলকের ওপর এক অভিশাপ আরোপ করেছিল, যাতে কেউ গুপ্তধনের লোভ না করে, আর যদি কেউ এটা ছোঁয় তার দেহ ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে একটা খটখট শব্দ শোনা গেল। তিনজন দ্রুত ঘুরে দাঁড়াল। চেম্বারের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে গুপ্ত সংঘের একদল সদস্য। তোমরা আমাদের জন্য সঠিক পথ দেখিয়ে দিয়েছ, এবার আমাদের পালা। বিপদ এবার দ্বিগুণ হয়ে গেল। গুপ্ত সংঘের একজন সদস্য এগিয়ে এসে ফলকটি তুলে নিল। কার্লোস হতভম্ব হয়ে চিৎকার করে বলল, না, যেও না, থামো। কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল। ফলকের উপর হাত পড়তেই চারপাশে বিদ্যুৎ চমকের মতো আলো জ্বলে উঠল। সে ব্যক্তিটা কেঁপে উঠল, মুখ বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শরীর কালো হয়ে গেল, মুহূর্তের মধ্যে ছাই হয়ে মাটিতে পড়ে গেল। রুদ্র শ্বাস আটকে বলল, অভিশাপ তাহলে সত্যি? গুপ্ত সংঘের বাকিরা আতঙ্কে পেছনে সরে গেছে, কিন্তু তাদের নেতা এগিয়ে এসে দাঁতে দাঁত কামড়ে বলল, এটা ভয় দেখানোর জন্যই তৈরি করা হয়েছিল। আমরা অন্য উপায়ে এটা নিতে পারব। আমাদের পিছু করতে হবে, না হলে এরা ফলক নিয়ে যাবে। আমাদের এখান থেকে বেরোতেই হবে, কিন্তু ফলকটা এখানে রাখতে হবে। আমরা যদি গুপ্ত সংঘের হাত থেকে বাঁচাতে না পারি এটাকে, তাহলে তাহলে পৃথিবীর জন্য এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। সময় ভোর 5:30। অবস্থান আন্দেস পর্বতের গোপন ইনকা চেম্বার। চেম্বারের বাতাস থমথমে। সোনার অভিশপ্ত ফলক এখনো পাথরের স্তম্ভের উপর রয়েছে। সামনে দাঁড়িয়ে আছে গুপ্ত সংঘের নেতা আর তার দল। প্রলয়, রুদ্র এবং কার্লোস দেওয়ালের কাছে সরে দাঁড়িয়েছে, দৃষ্টি সজাগ। গুপ্ত সংঘের নেতা ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা যা দেখলে তা শুধুই শুরু। ফলকটা আমাদের চাই চাই। তাহলে তোমার সেই লোকটার দিকে তাকাও, যে অভিশাপের শিকার হয়ে মাটিতে ছাই হয়ে গেছে। এটা স্পর্শ করলে তোমরাও একই পরিণতি ভোগ করবে। আমরা বোকা নই মিস্টার প্রলয়। ইনকাদের প্রতিটি অভিশাপের একটা চাবি থাকে।
আমাদের সেই চাবি জানা আছে। হ্যাঁ, সে তার এক সহযোগীকে ইশারা করল। লোকটি ব্যাগ থেকে একজোড়া বিশেষ ধরনের গ্লাভস বের করল, কালো রঙের পাথরের তৈরি। সে ধীরে ধীরে গ্লাভস পরে এগিয়ে গেল ফলকের দিকে। কার্লোস আতঙ্কে ফিসফিস করে বলল, না 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 না, ওরা ইনকাদের গোপন রক্ষা কবচের হদিশ পেয়ে গেছে। আমাদের কিছু একটা করতে হবে, না হলে তো ফলকটা নিয়ে ওরা পালাবে। প্রলয় দ্রুত চারপাশ তাকিয়ে দেখল চেম্বারের এক কোনায় একটা পুরনো কাঠের মশাল রাখা। সেই ইশারায় রুদ্রকে দেখালো। ঠিক যখন গুপ্ত সংঘের সদস্যটি ফলকের উপর হাত রাখবে, তখনই রুদ্র লাফিয়ে উঠে মশালটা নিয়ে শক্ত করে শত্রুর দিকে ছুঁড়ে মারল। লোকটি চমকে গেল, হাত পিছলে পড়ল। মশালের আগুন তার পোশাকে ধরে গেল। যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে লাগলো সে। নেতা ক্ষিপ্ত হয়ে চিৎকার করল, ওদের মেরে ফেলো। গুপ্ত সংঘের অন্য সদস্যরা বন্দুক বের করল। প্রলয়, রুদ্র আর কার্লোস দ্রুত একটা পাথরের স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়ল। কার্লোস হতাশ কণ্ঠে বলল, আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই, আমরা কি করব? চেম্বারের প্রবেশপথের উপর অংশটা নড়বড়ে দেখেছ? রুদ্র বুঝতে পেরে মাথা ঝাঁকালো। তিনজনে একসঙ্গে পাশের একটা পাথরের খুঁটিতে জোরে ধাক্কা দিল। চেম্বারের প্রবেশপথের পাথরগুলো যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল একটা পাথর দরজার সামনে পড়ে গেল। গুপ্ত সংঘের সদস্যদের একাংশ আটকা পড়ে গেল ধ্বংসস্তূপের নিচে। ওদের নেতা রাগে গর্জন করে বলল, এটা শেষ হয়নি প্রলয়, তোমরা পালাতে পারবে না। প্রলয়, রুদ্র আর কার্লোস পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। গুপ্ত সংঘের আক্রমণ তারা ঠেকাতে পেরেছে, কিন্তু শত্রুরা এখনো তাদের পেছনে লেগে রয়েছে। সময় ভোর 6:30। অবস্থান আন্দেস পর্বতের এক গোপন ইনকা গুহা। গুহার অন্ধকারে প্রত্যেকটা মুহূর্ত হয়ে উঠেছিল শ্বাসরুদ্ধকর। প্রলয়, রুদ্র আর কার্লোস দৌড়ে পালাচ্ছিল। পেছনে গুপ্ত সংঘের সশস্ত্র সদস্যরা ধেয়ে আসছে। ইনকার ধনভাণ্ডারের গোপন দরজার সামনে এসে তারা থমকে দাঁড়ালো। দরজার ওপারে মুক্তি, কিন্তু তার আগে আছে ভয়ঙ্কর এক ফাঁদ। প্রলয় হাঁপাতে হাঁপাতে বলল, এই দরজাটা খুলতে গেলে পাথর চাপা পড়ার সম্ভাবনা আছে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে গুহার ছাদে তাকিয়ে বলল, আমাদের হাতে সময় নেই, ওরা এসে পড়ল বলে। কার্লোস দরজার পাশে খোদাই করা ইনকা লিপি পড়তে পড়তে বলল, এখানে লেখা আছে যে প্রবেশ করবে সে আর ফিরে আসবে না। আমাদের একজনকে এই দরজা ধরে রাখতে হবে, নয়তো সবাই চাপা পড়ে যাবে। সবাই একে অন্যের দিকে তাকালো। আমি এটা করতে পারি, তোমরা যাও, থেকো না এখানে। তুমি কি পাগল? এটা তো আত্মহত্যা শামিল। দেখো, আমি জানতাম এই অভিযানে ঝুঁকি আছে। ইনকাদের ইতিহাস বাঁচাতে পারলে আমার জীবন কিন্তু সার্থক। তোমরা যাও। গোলাগুলির শব্দ আরো কাছাকাছি আসছে। দেরি করার সময় ছিল না। প্রলয় আর রুদ্র কাঁপা হাতে দরজা ঠেলে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কার্লোস নিজের সর্বশক্তি দিয়ে দরজার ভারসাম্য ঠিক রাখলো, যাতে তারা বেরিয়ে যেতে পারে। দরজা পার হওয়ার ঠিক আগের মুহূর্ত রুদ্র চিৎকার করে বলল, না কার্লোস, তোমাকে ফেলে আমরা যেতে পারি না এখান থেকে। তোমরা বেঁচে থাকলে আমার আত্মত্যাগ বৃথা যাবে না। যাও, দেরি করো না। তারপরে শুরু হলো প্রবল ভূমিকম্প। বিশাল পাথরের দরজা ধসে পড়ল। ধুলো আর ধ্বংসস্তূপে ভরে গেল চারিদিক। কার্লোসের আর কোনো শব্দ পাওয়া গেল না। প্রলয় আর রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের চোখে জল। কিন্তু তারা জানত এখনো যুদ্ধ শেষ হয়নি। কার্লোসের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তারা সামনে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল এক সাহসী হৃদয়ের গল্প, এক বন্ধুর আত্মত্যাগের মহিমা। সময় সকাল 6টা। অবস্থান মাচু পিচুর গোপন চেম্বার। গুহার অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠেছিল। প্রলয় আর রুদ্র হাঁপাতে হাঁপাতে চেম্বারের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। চারিদিকে প্রাচীন ইনকার প্রতীক খোদাই করা। সামনে বিশাল একটা পাথরের স্তম্ভ, তার গায়ে খোদাই করা এক অশুভ বার্তা। যখন 3টি চাবি মিলবে, তখন দেবতার ক্রোধ জাগবে। রুদ্র আতঙ্কিত কণ্ঠে বলল, প্রলয়, প্রলয়, আমরা কি ভুল করলাম? প্রলয় নিঃশ্বাস ফেলল। তার চোখ দৃঢ়, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা এই দরজার পেছনে ইনকাদের শেষ রহস্য খুঁজতে এসেছি, কিন্তু যদি সত্যি কিছু ভয়ঙ্কর লুকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হলো। গুহার ছাদ থেকে ধুলো ঝরতে লাগলো। প্রচন্ড আওয়াজে বিশাল পাথরের দরজা নিজে থেকে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত সোনালি আলো। রুদ্র ফিসফিস করে বলল,
আমরা কি কিছু জাগিয়ে তুললাম প্রলয়? আলোর উৎস ছিল একটা বিশাল অলংকৃত আসন, যেখানে বসেছিল এক সুবর্ণ মূর্তি, ইনকা দেবতা ইন্তি। তার চোখ দুটো জল জল করছিল যেন সজীব। ঠিক তখনই প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ। মাটির নিচ থেকে উঠে এলো বিকট এক আওয়াজ, যেন হাজারো মৃত আত্মা একসাথে আর্তনাদ করছে। আমরা ভবিষ্যৎবাণী সত্যি করে ফেলেছি। গুহার গায়ে খোদাই করা লিপিগুলো যেন নিজে থেকেই জলজল করতে লাগলো। সে দেবতার ক্রোধ ডেকে আনবে, যে দরজা খুলবে তার সামনে ধ্বংস আসবে। রুদ্র দ্রুত চারপাশে তাকিয়ে বলল, কিন্তু আমাদের এখান থেকে বেরোতেই হবে। দরজাটা কোথায়? গোটা চেম্বারটা ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো, পাথর খসে পড়তে লাগলো। দূর থেকে গুপ্ত সংঘের চিৎকার শোনা যাচ্ছিল। এটাই ধ্বংসের সূচনা রুদ্র, আমরা সময়ের বিরুদ্ধে লড়ছি। এক মুহূর্ত দেরি না করে তারা দৌড়ে বেরিয়ে গেল। পেছনে থেকে গেল এক অভিশপ্ত রাজ্যের প্রাচীন ইতিহাস এবং এক ধ্বংসযজ্ঞ, যা কেবল শুরু হলো। সময় সকাল 6:30। অবস্থান মাচু পিচুর গোপন চেম্বার। গুহার ভেতরে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। দেওয়াল থেকে বিশাল বিশাল পাথর খসে পড়েছে। চারপাশ ধুলোয় ঢাকা। গর্জনের শব্দে কান ফাটার উপক্রম। ইনকা দেবতার মূর্তির চোখ দুটো জল জল করছে, যেন শীঘ্রই সব শেষ হয়ে যাবে। প্রলয় আর রুদ্র অন্ধকারে চেম্বারের এক কোণে দাঁড়িয়ে শ্বাস ফেলারও সময় পাচ্ছিল না। তাদের সামনে দাঁড়িয়েছিল গুপ্ত সংঘের নেতা, কালো পোশাকের মধ্যে ঠান্ডা চোখে তাকিয়ে। গুপ্ত সংঘের নেতা মুচকি হেসে বলল, তোমরা এত কাছে এসেছো, কিন্তু এখানেই সব শেষ হবে? এই গুপ্তধন, এই শক্তি আমাদের। তোমরা যা করছো সেটা আত্মঘাতী। এই অভিশাপ তোমাদেরও শেষ করে দেবে। আমরা অভিশাপ নিয়েই খেলি প্রলয়, কিন্তু তোমরা সেটা টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকবে না। তার ইশারায় দুজন গুপ্ত সংঘের সদস্য বন্দুক তাক করল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আমাদের এখন কি করা উচিত? বেঁচে থাকার পথ খুঁজতে হবে। এখানে নিশ্চয়ই কোনো পালাবার সুযোগ আছে। ঠিক তখনই ইনকা দেবতার মূর্তির পায়ের কাছে একটা পুরনো কাঠের লিভার চোখে পড়ল। প্রলয়ের চোখ চকচক করে উঠল। প্রলয় দ্রুত বলল, রুদ্র, আমি যদি লিভারটা টানি তাহলে কি হবে? রুদ্র সেদিকে তাকিয়ে বলল, এটা হয়তো গোপন দরজাটা খুলতে পারে, বা হয়তো পুরো গুহাটাই ধ্বংস হয়ে যাবে। তাহলে চোখে নিতেই হবে। ঠিক যখন গুপ্ত সংঘের নেতা গুলি চালানোর নির্দেশ দিচ্ছিল, ঠিক তখনই প্রলয় ঝাঁপিয়ে পড়ে লিভারটি নিচে নামিয়ে দিল। গর্জনের সঙ্গে সঙ্গে পুরো চেম্বার যেন কাঁপতে লাগলো। মেঝের মাঝখান থেকে একটা বিশাল দরজা খুলে গেল, যেন পাতালের দিকে নামার পথ তৈরি হয়েছে। গুপ্ত সংঘের লোকেরা হতভম্ব হয়ে গেল। নেতাটা চিৎকার করে উঠল, না, তোমরা কি করেছো? পালাও, নয়তো এই অভিশাপ তোমাদেরও শেষ করে দেবে। মাটির নিচে এক গোপন পথ উন্মুক্ত হয়ে গেছে। কোনো চিন্তা না করে প্রলয় আর রুদ্র সেই পথে ঝাঁপ দিল। পেছনে রেখে গেল ধ্বংসপ্রাপ্ত ইনকা চেম্বার, গুপ্ত সংঘের আতঙ্কিত চিৎকার এবং জ্বলতে থাকা অভিশপ্ত মূর্তি। প্রলয় আর রুদ্র ধুলো জমে থাকা সুড়ঙ্গের ভেতর দিয়ে এগিয়ে চলছিল। পেছনে ধসে পড়া ইনকা চেম্বারের ধ্বংসস্তূপ, গুপ্ত সংঘের চিৎকার আর অভিশপ্ত দেবতার ভয়ঙ্কর উপস্থিতি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু তাদের সামনে কি অপেক্ষা করছে তারা জানে না। রুদ্র টর্চের আলো ফেলতে ফেলতে বলল, আচ্ছা, আমরা তো সোনার শহরের গুপ্তধন খুঁজছিলাম, এটা কি সেই পথ? হঠাৎ প্রলয়ের চোখ আটকে গেল দেওয়ালে খোদাই করা কিছু প্রতীকের উপর। এগুলো ইনকা ভাষায় লেখা, কিন্তু এতটাই পুরনো যে পড়া কঠিন। প্রলয় হাত বুলিয়ে বলল, এখানে লেখা আছে, প্রকৃত ধন তাদের জন্য যারা শক্তি নয়, জ্ঞানের সন্ধান করে। মানে এখানে সোনার খনি নেই? ঠিক তখনই সুড়ঙ্গের শেষে একটা বিশাল দরজা দেখা গেল। দরজার মাঝখানে ছিল একটা গোলাকৃতি পাথর, যার উপরে খোদাই করা ছিল সূর্য আর চাঁদের প্রতীক। কিন্তু আমাদের কাছে তো কোনো চাবি নেই, এটা খুলবো কি করে? প্রলয় চারপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। তারপর তার চোখ আটকে গেল দেওয়ালে খোদাই করা কিছু লিপির উপর। সূর্যের আলো যেখানে পৌঁছয় না সেখানে সত্য লুকিয়ে থাকে, অন্ধকারের মাঝেও আলো খুঁজে নিতে হয়। প্রলয় একটু ভাবল, তারপর পকেট থেকে একটা ছোট্ট আয়না বের করল।
ইনকাদের মন্দিরের ভেতরে পাওয়া সেই আয়নাটা ধুলোয় ঢাকা ছিল। এটা কাজ করবে? আসলে এই দরজার চাবি কোনো বস্তু নয়, বরং আলো। সে আয়নাটি ধরে সুড়ঙ্গের একমাত্র ফাঁক দিয়ে আসা সূর্যের আলো প্রতিফলিত করল দরজার মাঝখানের প্রতীকে। মুহূর্তের মধ্যে গোটা গুহাটা কেঁপে উঠল। দরজাটা গর্জনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে খুলে গেল। ভেতরে যা ছিল তা দেখে তারা হতবাক হয়ে গেল। একটা বিশাল পাথরের টেবিলের উপর রাখা ছিল কয়েকটা প্রাচীন পাণ্ডুলিপি। ইনকাদের হারিয়ে যাওয়া সমস্ত জ্ঞান, ইতিহাস, তাদের চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, এমনকি কিছু তথ্য যা আধুনিক বিজ্ঞান এখনো জানে না। রুদ্র বিস্মিত হয়ে ফিসফিস করে বলল, এটাই প্রকৃত গুপ্তধন। সোনার চেয়ে দামি কিছু পেয়ে গেছি আমরা, জ্ঞান। এটাই সেই শক্তি যা ভুল হাতে পড়লে পৃথিবী বদলে দিতে পারে। সময় সকাল 8টা। অবস্থান মাচু পিচুর গোপন সুড়ঙ্গ। প্রলয় আর রুদ্র ইনকাদের প্রকৃত গুপ্তধনের সন্ধান পাওয়ার পরেই দূর থেকে চিৎকার শোনা গেল। গুপ্ত সংঘের বেঁচে থাকা সদস্যরা ছুটে আসছে। তাদের চোখে ভয়, হতাশার ছাপ স্পষ্ট। গুপ্ত সংঘের নেতা ভ্যালেন্সিয়া রক্তাক্ত মুখে চেঁচিয়ে উঠল, তোমরা কি করেছ? তুমি জানো না কি ধ্বংস ডেকে এনেছ? আমাদের এখান থেকে বেরোতে হবে। এই তথ্য ভুল হাতে গেলে সর্বনাশ হয়ে যাবে। প্রলয় আর দেরি না করে ইনকা পাণ্ডুলিপিগুলো ব্যাগে ভরতে লাগলো। কিন্তু তখনই গুপ্ত সংঘের এক সদস্য বন্দুক উঁচিয়ে বলল, সব ফেলে দাও, এগুলো আমাদের চাই। হঠাৎই পুরো গুহাটা কেঁপে উঠল। ছাদ থেকে পাথরের টুকরো খসে পড়তে লাগলো। মাটির নিচে গভীর গর্জন। মনে হলো যেন পুরো জায়গাটা ধসে পড়তে শুরু করেছে। ভ্যালেন্সিয়া আতঙ্কিত হয়ে চিৎকার করল, অভিশাপ! ইনকাদের অভিশাপ জেগে উঠেছে। গুপ্ত সংঘের সদস্যরা একে অপরকে ফেলে পালাতে শুরু করেছে। কেউ কাউকে সাহায্য করছে না। যারা এতদিন ক্ষমতার লোভে ছিল, এবার তারা নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এতক্ষণ তো অনেক দম্ভ দেখালে, এখন পালাচ্ছ যে? প্রলয় দ্রুত পথের দিকে তাকিয়ে বলল, কথা বলার সময় নেই। আমরা যদি এখনই না বেরোই তাহলে এখানে চিরদিনের জন্য আটকে যাব। ভ্যালেন্সিয়া এবং তার কয়েকজন সহযোগী মরিয়া হয়ে সুড়ঙ্গ থেকে বেরোনোর পথ খুঁজতে লাগলো। কিন্তু ইনকা স্থাপত্য এত জটিল যে তারা দিকভ্রান্ত হয়ে পড়ল। একসময় তাদের মধ্যেই কয়েকজন ধসে পড়া পাথরের নিচে চাপা পড়ে গেল। ভ্যালেন্সিয়া আতঙ্কে চেঁচিয়ে উঠল, না, এটা হতে পারে না, আমি এখান থেকে বেরোবই। কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসেনি। গুপ্ত সংঘের সদস্যরা একে একে পাথরের ধুলোয় হারিয়ে যেতে লাগলো। প্রলয় আর রুদ্র দৌড়তে লাগলো সুড়ঙ্গের দিকে। পিছনে ধুলো, পাথর ধসে পড়েছে, চারিদিকে শুধু ধ্বংসের শব্দ। শেষ মুহূর্তে সূর্যের আলো দেখা গেল। আমরা বেঁচে গেছি। হ্যাঁ, কিন্তু শত্রুরা আর কোনোদিন আমাদের পিছু নিতে পারবে না। মাচু পিচুর অভিশাপ হয়তো সত্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হলই। সময় সকাল 9টা। অবস্থান মাচু পিচুর গোপন সুড়ঙ্গ। সূর্যের আলো দেখা গেলেও বিপদ এখনো শেষ হয়নি। দূর থেকে দেখা যাচ্ছে মাচু পিচুর প্রাচীন স্থাপত্য একের পর এক ভেঙে পড়েছে। ইনকাদের প্রাচীন অভিশাপ যেন বাস্তবে রূপ নিয়েছে। রুদ্র আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে বলল, প্রলয়, এই শহর আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পালাতে হবে। প্রলয় চারপাশে তাকিয়ে দেখল, পাথরের রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিশাল মন্দিরের স্তম্ভগুলো কাঁপতে কাঁপতে হুড়মুড় করে ভেঙে পড়ছে। কয়েকশো বছরের পুরনো শহর যেন নিজের অস্তিত্ব হারাতে বসেছে। প্রলয় শ্বাস নিতে নিতে বলল, আমাদের ঝাঁপ দিতে হবে, না হলে এখানেই চাপা পড়ে যাব। তুমি কি পাগল? এখানে গভীর খাদ এর পরে। তবে উপায় নেই, ইনকাদের তৈরি বাঁধগুলো ভেঙে যাচ্ছে। পাহাড়ের গায়ে থাকা পুরনো সিঁড়িগুলো ধরে নিচে নামতে হবে। এই বলে সে দ্রুত একটা পুরনো লতায় হাত রাখল। হঠাৎই একটা বিশাল বিস্ফোরণের মতো শব্দ। পেছনে তাকিয়ে দেখল ভ্যালেন্সিয়া আর তার বেঁচে থাকা গুপ্ত সংঘের সদস্যরা শহরের কেন্দ্রে আটকে গেছে। ধুলো আর পাথরের নিচে তারা চিৎকার করতে লাগলো, কিন্তু পালানোর পথ নেই। ভ্যালেন্সিয়া করুণ কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, এটা হতে পারে না, আমি এত কাছাকাছি ছিলাম। কিন্তু প্রকৃতি কারো প্রতি দয়া দেখালো না। বিশাল পাথরের স্তম্ভ খসে পড়ে পুরো এলাকা ঢেকে দিল। চিৎকার মুহূর্তের মধ্যে থেমে গেল। রুদ্র আর প্রলয় দ্রুত নামতে লাগলো।
পাথর খসে খসে পড়ছে, শহরের বিভিন্ন অংশ ধুলোয় ঢেকে যাচ্ছে, আর তারা প্রায় উড়ন্ত ধুলো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিচে নামছে। রুদ্র বলল, আমরা বেঁচে ফিরতে পারবো প্রলয়? অভিযানের শুরুতেই বলেছিলাম না, জীবনে ঝুঁকি না নিলে সত্যিকারের অভিযান হয় না। তারা শেষবারের মতো মাচু পিছুর দিকে তাকালো। ইনকাদের সেই প্রাচীন শহর, যার শতাব্দীর পর শতাব্দী ধরে টিকেছিল, আজ ইতিহাসের গর্ভে হারিয়ে যেতে বসেছে। সময় সকাল 10টা। অবস্থান আন্দেস পর্বতের ঢালে ধসে পড়া মাচু পিছুর ধ্বংসস্তূপের পাশে। ধুলো আর ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে রুদ্র আর প্রলয় হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো। মাচু পিছুর বিশাল কাঠামো ধসে পড়েছে। আমরা কি সত্যি বেঁচে গেছি? তবে এটাই শেষ নয়। দেখো ওখানে। তারা দেখল মাটির ফাটলের মধ্যে একখণ্ড প্রাচীন পাথরের ফলক উন্মুক্ত হয়েছে। তাতে ইনকা লিপিতে কিছু লেখা। প্রলয় অল্প ধুলো ঝেড়ে ফেলে বলল, যদি সত্য জানতে চাও, ছায়ার নিচে প্রবেশ করো। মানে আমরা এতক্ষণ ইনকার ধনভাণ্ডারের জন্য লড়াই করলাম, কিন্তু তবে আসল রহস্য এখনো সামনে। আমি মনে করি মাচু পিছু ছিল শুধুমাত্র একটি পরীক্ষা। ইনকারা তাদের আসল ধনভাণ্ডার এখানে রাখেনি। আমাদের আরো গভীরে যেতে হবে। তারা একে অপরের দিকে তাকালো। এই বিশাল অভিযানের পরেও সত্যের খোঁজ শেষ হয়নি। তবে নতুন সুড়ঙ্গ খুঁজে পাওয়ার পর তাদের আরেকটি দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি নিতে হবে। তুমি বলতে চাইছো আমরা আবারও একটা বিপজ্জনক পথে যাচ্ছি, তাই তো? রহস্যের সন্ধানে থেমে থাকা যায় না রুদ্র। ইনকাদের ইতিহাস সত্যি জানতে হলে আমাদের যেতে হবে এই সুড়ঙ্গের আরো গভীরে। হঠাৎই এক ক্ষীণ কাশির শব্দ এলো ধুলোর ভিতর থেকে। তারা দ্রুত ছুটে গিয়ে দেখল গুপ্ত সংঘের একমাত্র জীবিত সদস্য রিকার্ডো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রুদ্র দ্রুত এগিয়ে গেল। এ কি, তুমি তুমি বেঁচে আছো? রিকার্ডো কষ্ট করে বলল, তোমরা কিছুই বুঝতে পারলে না। এরা শুধু সোনা বা ধনসম্পদের ব্যাপার নয়। ইনকারা এক মহাশক্তির পাহারাদার ছিল, আর আমি সেই শক্তি চেয়েছিলাম। তুমি কি বলতে চাইছো? এই ধ্বংসস্তূপের নিচে আরো কিছু আছে? আমি অনেক দেরি করে বুঝেছি। যে কেউ এই শক্তি ব্যবহার করতে চেয়েছে, তার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। একটা দীর্ঘশ্বাস ফেলে এসে চোখ বন্ধ করল। ধুলো আর পাথরের নিচে চাপা পড়ে তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। গুপ্ত সংঘের শেষ শত্রুরও পরিণতি ঘটল। আকাশ এখন পরিষ্কার, তবে মাচু পিছুর ধ্বংসের ধোঁয়া এখনো বাতাসে ভাসছে। তাদের এখন এখান থেকে বের হতে হবে। আমরা কি এখান থেকে নেমে যাব নাকি নতুন সুড়ঙ্গে প্রবেশ করব? এখনই নতুন পথে ঢোকা সম্ভব নয়। আমাদের বিশ্রাম দরকার, পরিকল্পনা দরকার। তারা সাবধানে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে লাগল। প্রত্যেকটা পদক্ষেপ ছিল কঠিন, কারণ পাহাড়ের গায়ে থাকা সিঁড়িগুলো ধসে পড়েছে। নিচে পৌঁছানোর পর তারা খেয়াল করল একটা ছোট্ট ধাতব বস্তু ধ্বংসস্তূপের মাঝে জ্বলজ্বল করছে। প্রলয় সেটি তুলে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো ইনকাদের তৈরি কোনো বস্তু নয়, এটা আরো পুরনো কিছু। তাহলে কি ইনকারা আসলেই অন্য কোনো সভ্যতার সঙ্গে যোগাযোগ করেছিল? তারা বিস্মিত হয়ে পরস্পরের দিকে তাকালো। সত্যের সন্ধান এখানেই শেষ নয়। তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় এক রহস্য। সময় বিকেল 4টে। চারিদিকের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। প্রলয় আর রুদ্র তাদের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের বেদিটির দিকে তাকিয়ে আছে। এটি বহু শতাব্দী ধরে লুকিয়েছিল, কেবলমাত্র এক বিশেষ সংকেতের মাধ্যমেই খোলা সম্ভব। রুদ্র শ্বাস নিল গভীরভাবে। আমরা এত দূর যখন এসে পৌঁছেছি, তখন কাজটা করেই বেরোবো, কিন্তু বের হতে পারবো তো? প্রলয় বেদিটির উপর খোদাই করা লেখাগুলোর দিকে নজর দিল। ইনকালিপির সাথে মিশে থাকা কিছু প্রতীক তাকে চিন্তায় ফেলে দিল। আঙুল ছুঁয়ে গেল খোদাইগুলোর এক এক জায়গায়, আর ঠিক তখনই চারপাশে একটা অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হলো। হঠাৎই মাটির নিচ থেকে একটা গর্জনের মতো শব্দ এলো। মাচু পিছুর পাথরের গায়ে যেন একটা কম্পন ছড়িয়ে পড়ল। দেওয়াল থেকে ধুলো খসে পড়তে লাগলো। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। মনে হচ্ছে কিছুটা চালিয়ে দিয়েছি। আমাদের হাতে সময় খুব কম, দ্রুত যা করার করতে হবে। ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ।
প্রলয়ে আর রুদ্র ঘুরে তাকালো। গুহার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে গুপ্ত সংঘের নেতা। তার পোশাক ছেঁড়া, মুখে রক্তের দাগ, কিন্তু তার চোখ দুটো এখনো আগুনের মতো জ্বলছে। তার পেছনে আরো দুজন গুপ্ত সংঘের সদস্য, তাদের হাতে তলোয়ারের মতো কিছু অস্ত্র। রুদ্র বলল, আমরা ফেসে গেছি প্রলয়। নেতা ধীরে ধীরে এগিয়ে এলো। এই জায়গাটি কখনোই বাইরের মানুষের চোখে আসার জন্য ছিল না। তোমরা ভুল জায়গায় ভুল সময়ে এসেছো। প্রলয় সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা শুধু সত্য জানতে চেয়েছিলাম, আমরা শুধু ইতিহাস খুঁজতে এসেছি। ইতিহাস? ইতিহাস যারা জানে তারা হয় মারা যায়, নয়তো ইতিহাসেরই অংশ হয়ে যায়। তার হাতের সংকেতে তার সঙ্গীরা ছুটে এলো। রুদ্র দ্রুত পাশের একটা ছোট পাথর তুলে ছুঁড়ে মারল। একজন লোক মুখে আঘাত পেয়ে কিছুটা পিছু হটে গেল, কিন্তু নেতা ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক তখনই আবার একটা প্রবল গর্জন। গুহার দেওয়াল কাঁপতে শুরু করেছে। উপরের দিক থেকে বিশাল পাথর খসে পড়ল নিচে। গুহা ধসে পড়ছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। ভ্যালেন্সিয়া পিছু হটল, কিন্তু দেরি হয়ে গেছে। একটা বিশাল পাথর তার পায়ের কাছে এসে পড়ল। চিৎকার করে উঠল সে। তার সঙ্গীরা পেছন ফিরে দৌড় দিল, কিন্তু আরেকটি অংশ ধসে পড়ে তাদের পথ আটকালো। প্রলয় আর রুদ্র তখনও পালানোর পথ খুঁজছে। আর ঠিক তখনই একটা পুরনো ধাতব বাক্স তাদের চোখে পড়ল, ধুলোর স্তূপে আংশিক ঢাকা। ওটা কি? প্রলয় দেরি করল না, সে দ্রুত বাক্সটি টেনে তুলল। এখনই এটা নিয়ে মাথা ঘামাচ্ছ? আমি জানি না এটা কি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। ঠিক তখনই ছাদের একটা বিশাল অংশ ধসে পড়ল। বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে। তারা প্রাণপণে দৌড় দিল। গুপ্ত সংঘের সদস্যরা পেছনে চিৎকার করছিল, কিন্তু কেউ আর বের হতে পারবে না। পুরনো গুহা ধসে পড়তে শুরু করেছে। শেষ মুহূর্তে তারা একটা সংকীর্ণ পথে ছুটে বেরিয়ে এল। বাইরে এসে যখন তারা ঘুরে তাকলো, দেখল গুহার প্রবেশপথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। বেঁচে গেছে, বেঁচে গেছে। প্রলয় বাক্সটা শক্ত করে ধরে রেখেছে। আমরা কেবল বেঁচে যাইনি, আমরা হয়তো নতুন কিছু পেয়েছি। তুমি কি বলতে চাইছো? প্রলয় বাক্সের উপর জমে থাকা ধুলো মুছে ফেলল। এটা ইনকা সভ্যতার ধাঁচের নয়, এটা ভিন্ন কিছু। তাহলে এটা কার? এটা খুলতে হবে। এর ভেতরে কি আছে জানার পরই বুঝতে পারবো আমরা সত্যি কি পেয়ে গেছি। রাতের অন্ধকারে মাছু পিছুর ধ্বংসস্তূপের পাশে দুই অভিযাত্রী এক নতুন রহস্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, যা হয়তো তাদের অন্য এক অজানা যাত্রায় টেনে নিয়ে যাবে। রাত ৮টা। রাতের আকাশে পূর্ণিমার আলো মাচু পিছুর ধ্বংসস্তূপের উপর পড়ে একটা অলৌকিক আভা তৈরি করেছে। চারপাশে শুধু পাহাড়ের স্তব্ধতা, মাঝে মাঝে পাথরের ফাঁক দিয়ে বয়ে চলা বাতাসের শীষ ধ্বনি। প্রলয়ে আর রুদ্র ধুলোয় ঢাকা ধাতব বাক্সটি সামনে রেখে বসে আছে। গুহার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে গুপ্ত সংঘের বেশিরভাগ সদস্য। তাদের নেতা ভ্যালেন্সিয়াও নেই, কিন্তু রহস্য এখানে শেষ হয়ে যায়নি। রুদ্র বাক্সের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চিত এটা ইনকা সভ্যতার অংশ? না, ইনকাতে ধাতব কাজ এমন হয় না। দেখ, এর উপর যেসব চিহ্ন খোদাই করা সেগুলো ইনকা লিপির মতো নয়। এটা কিছুটা ভিন্ন ধরনের প্রতীক, যেন অন্য কোনো সভ্যতার ছাপ বহন করছে। রুদ্র বাক্সের গায়ে হাত বুলিয়ে বলল, তাহলে তাহলে কার হতে পারে? আমার সন্দেহ এটা অ্যাজটেকদের কোনো নিদর্শন হতে পারে। অ্যাজটেক? কিন্তু অ্যাজটেক সভ্যতা তো মেক্সিকোয় ছিল। তাদের তো এখানে কোনো নিদর্শন মানে মাচু পিছুতে এলো কিভাবে? আমি বুঝতে পারছি না। প্রলয় বাক্সটি আরো ভালো করে পরীক্ষা করল। এটা ভারী, কিন্তু পুরনো তালাটি মরচে পড়েনি, বরং বেশ শক্ত লাগছে। আমাদের এটা খুলতে হবে এখন। এখানে যদি এটা খোলার পরে ভয়ঙ্কর কিছু বের হয়, তাহলে তো আমরা প্রথম মানুষ হব যারা অ্যাজটেকদের অভিশাপ অনুভব করব। এটা তোমার রসবোধের সময় নয় প্রলয়, সাবধানে খোলো। প্রলয় ধীরে ধীরে তার ছোট ছুরিটি বের করল, তালার পাশে রেখে চাপ দিল, কিন্তু তালা নড়ল না। এটা তো সহজে খুলবে না। রুদ্র এক মুহূর্ত ভাবল, তারপর ব্যাগ থেকে ছোট হাতুড়িটা বের করল। যদি তালাটা ভেঙে ফেলি? প্রলয় দ্বিধায় পড়ে গেল। তারপরে কিন্তু এতে ভেতরে কিছু নষ্ট হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে এটাতে এমন কিছু আছে যা সহজে ধ্বংস হয়ে যেতে পারে না, কিন্তু সাবধানে খুললে ভালো হয়। অপেক্ষা করার সময় নেই। গুপ্ত সংঘ যদি বেঁচে থাকে তাহলে আমাদের পিছু নেবে ওরা। অগত্যা প্রলয়ে হাতুড়ি দিয়ে তালায় একটা আঘাত করল। প্রথমবার নড়ল না,
আরেকবার আঘাত করল। তালা একটু ঢিলে হয়ে গেল। রুদ্র আরও কয়েকটা আঘাত করতেই ক্লিক করে তালাটা খুলে গেল। প্রলয় ধীরে ধীরে ঢাকনা খুলল। বাক্সের ভেতরে একটা পুরনো মানচিত্র। রুদ্র মানচিত্রটি বের করল। চামড়ার তৈরি, অনেক পুরনো, কিন্তু আশ্চর্যজনকভাবে বেশ ভালো অবস্থায় রয়েছে। প্রলয় আলো ফেলে দেখল এতে অদ্ভুত সব চিহ্ন আঁকা। এটা তো অ্যাজটেকদের প্রতীক। তুমি নিশ্চিত? দেখ, এখানে ঈগল প্রতীক রয়েছে, যা অ্যাজটেক সভ্যতার গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। কিন্তু মাচু পিছুতে এলো কিভাবে এটা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাস বলে ইনকারা ও অ্যাজটেকরা কখনো সরাসরি সংযোগ স্থাপন করেনি, কিন্তু যদি কিছু গুপ্ত দল যোগাযোগ করতো তাহলে তাহলে এই মানচিত্র নিয়ে যাচ্ছে কোথায়? প্রলয় ধীরে ধীরে মানচিত্রটি উল্টে দিল। পেছনে আরো কিছু লেখা ছিল। এটা কোনো গোপন স্থান চিহ্নিত করছে। রুদ্র দেখল সেখানে একটা নির্দিষ্ট বিন্দুতে ইএল টেম্পলো ডেল জাগুয়ার, অর্থাৎ জাগুয়ারের মন্দির লেখা রয়েছে। এটা এটা কোথায়? মেক্সিকোতে, চিচেন ইৎজার কাছে। অ্যাজটেক ও মায়াদের এক রহস্যময় স্থান। রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তাহলে আমাদের মেক্সিকো যেতে হবে। আমরা কি কখনো পিছিয়ে এসেছি? তাহলে এবার মাচু পিছু থেকে মেক্সিকোর পথে যাত্রা আমাদের, তাই তো? বেশ। রাতের আকাশের তারা যেন এক নতুন রহস্যের ইঙ্গিত করছে। প্রলয় আর রুদ্র এবার নতুন এক বিপদের পথে পা বাড়াবে, যেখানে অ্যাজটেকদের হারানো ইতিহাস আর এক নতুন গুপ্ত সংঘ অপেক্ষা করছে। কিন্তু তারা জানে না এই রহস্য আরও ভয়ঙ্কর হতে চলেছে।